এবং একটা অক্টাহেড্রাল জিওমেট্রি আমরা পাই, একটা অক্টাহেড্রাল জিওমেট্রি পাই। এই কারণে SF6 কি হয়, গঠিত হয়। কিন্তু SS6 বা HCl6 এরা গঠিত হয় না, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাও কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও কম। এই তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার জন্য সালফারের ওপর পজিটিভ চার্জ সেরকম তৈরি হয় না, আর সালফারের ওপর পজিটিভ চার্জ তৈরি হয় না বলে 3s 3p 3d 3s 3p 3d এদের শক্তির পার্থক্য অনেক বেশি হয়। এদের শক্তির পার্থক্য কি হয়, অনেক বেশি হয়, যার মধ্যে শক্তির পার্থক্য কি হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, যার কারণে এখানে একটা হাইব্রিডাইজেশন হয়। সেই হাইব্রিডাইজেশনটা কি হয়, sp3d2 হাইব্রিডাইজেশন হয়, এবং যার কারণে SF6 গঠিত হয় এবং একটা অক্টাহেড্রাল জিওমেট্রি আমরা পাই, একটা অক্টাহেড্রাল জিওমেট্রি পাই। এই কারণে SF6 কি হয়, গঠিত হয়। কিন্তু SS6 বা HCl6 এরা গঠিত হয় না, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাও কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও কম। এই তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার জন্য সালফারের ওপর পজিটিভ চার্জ সেরকম তৈরি হয় না, আর সালফারের উপর পজিটিভ চার্জ তৈরি হয় না বলে 3s 3p 3d 3s 3p 3d এদের শক্তির পার্থক্য অনেক বেশি হয়। এদের শক্তির পার্থক্য কি হয়, অনেক বেশি হয়, যার কারণে কোনো সংকরায়ন হয় না, অর্থাৎ এখানে কোনো সংকরায়ন হয় না, নো হাইব্রিডাইজেশন, এবং কোনো রকম সংকরায়ন হয় না বলেই SF6 এবং HCl6 গঠিত হয় না, অর্থাৎ এরা গঠিত হয় না। ওকে, আমি আবার বলছি, এ হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য সালফারের উপর পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। সালফারের উপর পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে কি হয়, সালফারের যে 3s উপকক্ষ আছে, 3p উপকক্ষ আছে, 3d উপকক্ষ আছে, এদের শক্তি কাছাকাছি হয়। এদের শক্তি কাছাকাছি হওয়ার জন্য sp-d এই তিনটে অরবিটাল মিক্সিং করে, এবং sp3d2 সংকরায়ন হয়, তাই এর জিওমেট্রি হয় অক্টাহেড্রাল এবং এটা গঠিত হয়। কিন্তু এদের তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত কম হওয়ার জন্য এর উপর পজিটিভ চার্জ তৈরি হতে চায় না, পজিটিভ চার্জ তৈরি হয় না বলে 3s 3p 3d এদের শক্তির পার্থক্য সমান হয় না। শক্তির পার্থক্য যদি সমান না হয় তাহলে সংকরায়ন হয় না। মানে 3s ধরো এরকম থাকলো, 3p ধরো এই উপরে থাকলো, আর 3d ধরো এই উপরে থাকলো। ওকে, দেখো 3d আরও উপরে থাকলো, তো শক্তির পার্থক্য যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে সংকরায়ন হয় না বা মিক্সিং হয় না, অরবিটালের মধ্যে মিক্সিং হয় না। তো সংকরায়ন হয় না বলেই এ গঠিত হয় না, সংকরায়ন হয় না বলে সে গঠিত হয় না। ঠিক আছে নিত্য, এবার বুঝতে পেরেছিস? ওকে, এখানে সব কাছাকাছি থাকে, 3s এই ধর 3p এই ধর 3d 1 2 3 4 এদের শক্তির পার্থক্য সমান হওয়ার জন্য এই অরবিটালগুলোর মধ্যে মিক্সিং হয়, সংকর হয় না। এদের শক্তির পার্থক্যের মধ্যে কোনো মিক্সিং হয় না অরবিটালের মধ্যে। হ্যাঁ, হাই স্টোরেজ। ঠিক আছে নিত্য, এবার বুঝতে পেরেছিস? কমেন্ট কর। হ্যাঁ, অক্সিডেশন স্টেট করতে পারে না, ভেরি গুড, ওই একই কারণ এদিক ওদিক করে করা। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। ওকে চলো, নিত্য বুঝতে পেরে গেছে, ভেরি গুড, ওই একই কারণ এদিক ওদিক করে করা। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। ওকে চলো, নিত্য বুঝতে পেরে গেছে। এবার SF4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু SF6 আদ্র বিশ্লেষিত হয় না কেন? খুব ভালো কোশ্চেন। এর দুটো কারণ আছে। SF6 আদ্র বিশ্লেষিত হয় না, SF6 আদ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না SF6 আদ্র বিশ্লেষিত? চল দেখে নি। প্রথম কারণ, এখানে সালফারকে ঘিরে 6টা পরমাণু এমনভাবে থাকে, যে স্টেরিক হিন্ড্রেন্স কি হয়, বেশি হয়, মানে স্থান অভাবজনিত বাধা অনেক বেশি হয়, স্টেরিক হিন্ড্রেন্স বেশি হয়। তো স্টেরিক হিন্ড্রেন্স বেশি হয় বলে জল অণুগুলি সালফারকে অ্যাটাক করতে পারে না, কারণ স্টেরিক হিন্ড্রেন্স কি হয়, অনেক বেশি হয়, যার কারণে SF6 আদ্র বিশ্লেষিত হয় না, ক্লিয়ার? SF4 এর ক্ষেত্রে কি হয়? SF4 এর ক্ষেত্রে ফ্লুরিন পরমাণুর সংখ্যা কি অনেক কম। SF4 এর ক্ষেত্রে ফ্লুরিন পরমাণুর সংখ্যা কি হয়, কম হয়। SF4 এর ক্ষেত্রে ফ্লুরিন পরমাণুর সংখ্যা কি হয়, কম হয়। ওকে, তাই ফ্লুরিন পরমাণুর সংখ্যা কম হওয়ার জন্য এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম হয়, তো স্টেরিক হিন্ড্রেন্স কম হওয়ার জন্য জল অণু সালফারকে অ্যাটাক করতে পারে এবং সেক্ষেত্রে খুব সহজেই আদ্র বিশ্লেষণ হয়ে যায়। এছাড়াও আর একটা কারণ বলে, SF4 যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, অর্থাৎ ওর কোঅর্ডিনেশন নাম্বারও +4, এবার সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত? সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার +6। তো SF4 যৌগের ক্ষেত্রে সালফার +4 থেকে +6 কোঅর্ডিনেশন নাম্বারে চলে যায়,
সালফার +4 থেকে +6 কোঅর্ডিনেশন নাম্বারে চলে যায়, তাই এক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়, এক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স আর কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির সুযোগ আছে, কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির সুযোগ আছে। SF4 যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, অর্থাৎ ওর কোঅর্ডিনেশন নাম্বারও +4, ওর কোঅর্ডিনেশন নাম্বার +4। এবার সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত? সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার +6, সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার +6। তো SF4 যৌগের ক্ষেত্রে সালফার +4 থেকে +6 কোঅর্ডিনেশন নাম্বারে চলে যায়, সালফার +4 থেকে +6 কোঅর্ডিনেশন নাম্বারে চলে যায়, তাই এক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়, এক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স আর কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির সুযোগ আছে, কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির সুযোগ আছে, বৃদ্ধির সুযোগ আছে। ভেরি গুড শেখ জাহিদ, ভেরি গুড শেখ জাহিদ। সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার +6, কিন্তু SF4 যৌগের সালফারের কোঅর্ডিনেশন নাম্বার +4, তো এখানে কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির সুযোগ থাকায় এ আদ্র বিশ্লেষিত হয়। সেকেন্ড কারণ কি? সালফারের চারদিকে 4টে ফ্লুরিন থাকায় স্টেরিক হিন্ড্রেন্স কম হয়, তাই এ SF4 সহজে আদ্র বিশ্লেষিত হয়। কিন্তু SF6 এর ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি হওয়ায় SF6 আদ্র বিশ্লেষিত হয় না। হ্যাঁ, দুটোই বলতে হবে, দুটোই বলতে হবে। ক্লিয়ার? কমেন্ট করে জানা। তারপরে আমরা চলে যাবো, এটা খুব ইম্পর্টেন্ট, SO2 বিরঞ্জন ধর্ম। না পারলে একটা কারণ বলবি, না পারলে একটা কারণ বলবি। পরিমল স্যার মোটামুটি কত ঘন্টা হবে পি ব্লক? এখনো 3 ঘন্টা ধরে রাখ, এখনো 3 ঘন্টা ধরে রাখ, এখনো 3 ঘন্টা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি বলে দিই, এটা একটু পরীক্ষার জন্য করে যাস। সেই কোশ্চেনটা হচ্ছে, তোকে দিতে পারে, একটু করে যাস। SF6 আদ্র বিশ্লেষিত হয় না, আদ্র বিশ্লেষিত হয় না, হয় না, কিন্তু TeF6 আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়। কেন? অ্যাকচুয়ালি টেলোরিয়ামের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার +8 হয়, তো সেই জন্য TeF6 আদ্র বিশ্লেষিত হয়ে যায়। এই কোশ্চেনটা একটু দেখে যাস। SF6 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু TeF6 আদ্র বিশ্লেষিত হয় কেন, একটু দেখে যাস। চল এবার চলে আসি আমরা। স্যার তাড়াতাড়ি লিখতে খুব প্রবলেম হচ্ছে, পিডিএফগুলো। হ্যাঁ, দিয়ে দেবে, দিয়ে দেবে, টেনশনের কোনো কারণ নেই, দিয়ে দেওয়া হবে। চল SO2 এর বিরঞ্জন ধর্ম আলোচনা করো। বিরঞ্জন ধর্ম, বিরঞ্জন ধর্ম মানে রঙিন পদার্থকে বর্ণহীন করা, রঙিন পদার্থকে বর্ণহীন করাকে বলা হয় বিরঞ্জন ধর্ম। তো SO2 বিরঞ্জন ধর্ম দেখায় কেন? কারণ SO2 ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে সালফিউরিক অ্যাসিড আর জাইমান হাইড্রোজেন তৈরি করে। জাইমান হাইড্রোজেন মানে কি? পারমাণবিক হাইড্রোজেন পরমাণুকে বলা হয় জাইমান, জাইমান হাইড্রোজেন। পারমাণবিক হাইড্রোজেন পরমাণুকে বলা হয় জাইমান হাইড্রোজেন, এবং যেহেতু এরা পারমাণবিক অবস্থায় থাকে, তাই এদের সক্রিয়তা কি হয়? অনেক বেশি হয়। তো জাইমান হাইড্রোজেনের সক্রিয়তা সাধারণ হাইড্রোজেনের থেকে বেশি হয়। তো এই জাইমান হাইড্রোজেনই কিন্তু বিরঞ্জন ঘটায়। তো কি হয়? রঙিন পদার্থ, এই রঙিন পদার্থকে জাইমান হাইড্রোজেন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিরঞ্জিত করে, বিরঞ্জিত করে। তাহলে বিরঞ্জিত করে, তাহলে 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 SO2 বিরঞ্জন কার মাধ্যমে ঘটায়? SO2 বিরঞ্জন জাইমান হাইড্রোজেনের মাধ্যমে ঘটায়। SO2 জাইমান হাইড্রোজেন তৈরি করতে পারে, সেই জাইমান হাইড্রোজেন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রঙিন পদার্থকে বর্ণহীন করে, মানে বিরঞ্জিত করে। ওকে, ফার্স্ট পয়েন্ট এখান থেকে যে কোশ্চেনটা দেবে সেটা হচ্ছে SO2 আর্দ্র অবস্থায়, আর্দ্র অবস্থায় বিরঞ্জন করে, বিরঞ্জন করে, কিন্তু কিন্তু শুষ্ক SO2, শুষ্ক SO2 বিরঞ্জন করে না, শুষ্ক SO2 বিরঞ্জন করে না কেন? তার কারণ আর্দ্র অবস্থায় মানে জল আছে, তো SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে তবেই জাইমান হাইড্রোজেন তৈরি করতে পারে, আর এই জাইমান হাইড্রোজেনই বিরঞ্জন করে, এই জাইমান হাইড্রোজেনই বিরঞ্জন করে। কিন্তু শুষ্ক অবস্থায় SO2 জাইমান হাইড্রোজেন প্রডিউস করতে পারে না, তাই শুষ্ক SO2 বিরঞ্জন করে না। সেকেন্ড কোশ্চেন এখান থেকে কি দেবে, যে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী, SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী, অস্থায়ী হয় কেন? দেখো, SO2 বিরঞ্জন কার সাহায্যে করে? SO2 বিরঞ্জন জাইমান হাইড্রোজেনের মাধ্যমে করে। ওকে, জাইমান হাইড্রোজেন বিজারণ ক্রিয়ার মাধ্যমে রঙিন পদার্থকে বিরঞ্জিত করে। তো এর ফলে কি হয়? এর ফলে এই বিরঞ্জিত পদার্থকে বাতাসে কিছুক্ষণ রাখলে সে পুনরায় আগের রং ফিরে পায়, সেই কারণে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী। তাহলে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কেন? কারণ এখানে বিজারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটেছে, যার ফলে ওকে বাতাসে রাখলে ও পুনরায় জারিত হয়ে আগের অবস্থায় ফিরে আসে, সেই জন্য SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী, কারণ এটা বিজারণ ক্রিয়ার মাধ্যমে ঘটে, বিজারণ ক্রিয়ার মাধ্যমে ঘটে। ওকে, হ্যাঁ, পার্মানেন্ট ভাবে করতে পারে না, পার্মানেন্ট ভাবে করতে পারে না। CN, CN এখানে কি? CN মানে কোঅর্ডিনেশন নাম্বার, CN মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, আগেরটার ক্ষেত্রে বলেছি।
কি বললাম, যেহেতু এখানে জাইমান হাইড্রোজেন বিজারণ ক্রিয়ার সাহায্যে বিরঞ্জিত করে, তাই একে বাতাসে রাখলে পুনরায় জারিত হয়ে ও আগের অবস্থায় ফিরে আসে, তাই SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী হয়, তাই SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী হয়। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট, চলো নেক্সট। ঠিক আছে, হ্যাঁ ক্লোরিন পারে, ক্লোরিন। ক্লিয়ার? যেহেতু এখানে জাইমান হাইড্রোজেন বিজারণ ক্রিয়ার সাহায্যে বিরঞ্জিত করে, তাই একে বাতাসে রাখলে পুনরায় জারিত হয়ে ও আগের অবস্থায় ফিরে আসে, তাই SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী হয়, তাই SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী হয়। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, পার্মানেন্ট ভাবে করতে পারে না, পার্মানেন্ট ভাবে করতে পারে না। সিএন, সিএন এখানে কি? সিএন মানে কোঅর্ডিনেশন নাম্বার, সিএন মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, আগেরটার ক্ষেত্রে বলেছি। কি বল, হ্যাঁ ক্লোরিন পারে, ক্লোরিন পারে, সিউ নয়, ক্লোরিন পারে। চলো এবার আবার সেই গঠন লেখো। গঠনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের গ্রুপ 15-এর গঠনের ট্রিক্স শিখিয়েছি, এবার গ্রুপ 16-এর গঠনের ট্রিক্স তোমাদের শিখিয়ে দেবো। যারা এই মুহূর্তে ক্লাস করছো বেরিয়ে যাও না, ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবে, ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবে। চলো দেখো, এটা H2S2O7 হবে বাবা, তিনটি এক হয়ে গেছে তো, এখানে চারটেই এক লিখে দিয়েছে। চল, এটা 8 হবে, এটা 5 হবে, ওকে, এটা 7 হবে, এটা 6। ঠিক আছে, চল ফার্স্টে আমরা করছি H2S2O7। জানিস একে কি বলে? একে কি বলে? একে বলে ওলিয়াম, একে বলে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, ওলিয়াম অর পাইরোসালফিউরিক অ্যাসিড। কিভাবে তৈরি করা হয়? আমি গ্রুপ 15 পড়ানোর সময় বললাম পাইরো অ্যাসিড কি করে তৈরি করব। দুটো ইক অ্যাসিড থেকে একটি জলঅণু বার করলে আমরা পাইরো অ্যাসিড পাই। তো এখানে ইক অ্যাসিড বলতে কাকে নিতে হবে? সালফিউরিক অ্যাসিড। ইক অ্যাসিড বলতে কাকে নেব? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড দেখতে কেমন? এইটা এস ডবল বন্ড ডবল বন্ড OH OH, এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর গঠন। তো আমাকে দুই অণু নিতে হবে, এস ডবল বন্ড OH ডবল বন্ড OH, এটা হচ্ছে আমার দুটো সালফিউরিক অ্যাসিড। তো এখান থেকে আমি কি করব? একটা জলঅণু বার করব। তো আমি বার করছি H আর OH, জল বার করে দিলাম। H আর OH মিলে জল বার করলাম, জল বার করে দিলাম। তো জল বার করে দিলে এই মুহূর্তে কি পড়ে থাকছে? তো দেখ কি পড়ে থাকছে, এস হলো ডবল বন্ড, এদিকে ডবল বন্ড, এদিকে OH হলো। তারপরে এখান থেকে H OH বেরিয়ে গেছে, কিন্তু এই অক্সিজেনটা তো পড়ে আছে, তো ও। তারপরে এই অক্সিজেনের পরে কি আছে? সালফার, এস ডবল বন্ড OH। তাহলে এটাই হচ্ছে তোর H2S2O7 এর গঠন বা ওলিয়ামের গঠন। এখানে কটা SOS বন্ধন আছে রে? এখানে আমার একটি SOS বন্ড আছে, একটি SOS বন্ড আছে, দুটি SOH বন্ড আছে, আর দুটি S ডবল বন্ড O বন্ড আছে। ক্লিয়ার? 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 হ্যাঁ, সংকেতটা একবার বলবেন স্যার। জাইমান হাইড্রোজেনের কোনো সংকেত নেই রে, এটাকেই জাইমান হাইড্রোজেন বলে। থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন মানে জাইমান হাইড্রোজেন, থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন মানেই জাইমান হাইড্রোজেন, এর কোনো আলাদা কোনো সংকেত নেই। চল এবার আমরা শিখব H2S2O6। H2S2O6 এর নাম ডাইথায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড, একেই বলা হয় H2S2O6। চল দেখে নি। দেখ আমি এটা কি করে তৈরি করতে পারি। দেখ আমি জানি H2S2O7, এখান থেকে তুই যদি একটা অক্সিজেন বার করে দিস তাহলেই তুই পেয়ে যাবি H2S2O6, তাহলেই তুই পেয়ে যাবি H2S2O6। প্রশ্ন হচ্ছে কোন অক্সিজেন বার করে দেবো? এই যে একটা মাত্র অক্সিজেন দেখতে পাচ্ছি, এই একটা মাত্র অক্সিজেনকে আমি বার করে দেবো। বার করে দিই, বার করে দিই। তা দেখাচ্ছে কি এস ডবল বন্ড এস হলো, তারপরে ডবল বন্ড, এদিকে ডবল বন্ড, এদিকে ডবল বন্ড, এই ডবল বন্ড OH OH। এখানে কটা এসএস বন্ধন আছে? এখানে আমার একটি এসএস বন্ড আছে, আমার এখানে একটি এসএস বন্ড আছে। ওকে, পরেরটা। এরপরে আমি চলে যাই H2S2O8। এটা কি করে তৈরি করব? দেখ আমি H2S2O7 থেকে 7-এ একটা অক্সিজেন যদি অ্যাড করি, এখানে যদি আমি একটা অক্সিজেন অ্যাড করি, দেখ H2S2O7 এখানে যদি একটা অক্সিজেন অ্যাড করি তাহলে আমার তৈরি হচ্ছে H2S2O8। কত তৈরি হচ্ছে? H2S2O8। তাহলে এই অক্সিজেনটা স্যার কোথায় অ্যাড করবো? এইখানে যে অক্সিজেন আছে তার পাশে যদি একটা অক্সিজেন অ্যাড করে দিই, তো করে দিই এস ডবল বন্ড এস। দেখ কত সহজে এই ট্রিক্স মেনটেন করে আমরা গঠনগুলো এঁকে দিতে পারবো। তাহলে এটাই হলো H2S2O8। এর নাম হচ্ছে পারক্সো ডাই, এর নাম হচ্ছে, আচ্ছা এর নামটা আমি একটু বলে দিই, এর নাম হচ্ছে মার্শাল অ্যাসিড। মনে রাখবি এর নাম হচ্ছে মার্শাল অ্যাসিড, মার্শাল অ্যাসিড, এর নাম মার্শাল অ্যাসিড, মার্শাল অ্যাসিড।
মার্শাল অ্যাসিড। তো এই মার্শাল অ্যাসিডে কি আছে, একটি এস ও ও এস বন্ড আছে বা একটা পারক্সো বন্ড আছে, একটা পারক্সো বন্ড আছে, ঠিক আছে। ঠিক, মাঝের অক্সিজেনটা বার করতে হবে, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। চল এবার লাস্ট আমার পড়ে আছে H2SO5। H2SO5 কি করে মনে রাখবো? দেখ আমি H2SO4 জানি, এর মধ্যে সাথে একটা অক্সিজেন অ্যাড করে দে, H2SO4 এর সঙ্গে একটা অক্সিজেন অ্যাড করে দে, তাহলেই তুই পাবি H2SO5। H2SO5 যাকে বলা হয় ক্যারোস অ্যাসিড, যাকে বলা হয় ক্যারোস অ্যাসিড। তো স্যার H2SO4 এর গঠন কেমন? ঠিক এইরকম, এই যে হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে আমার H2SO4 এর গঠন, এইটা হচ্ছে আমার H2SO4 এর গঠন। তো এই হচ্ছে আমার H2SO4 এর গঠন। একটু ভুল হয়ে গেল। এই হচ্ছে আমার H2SO4 এর গঠন। এখানে কি করছি, একটা এক্সট্রা ও যোগ করে দিলাম, এখানে তো OH ছিল, সেই OH এর জায়গায় একটা এক্সট্রা অক্সিজেন আমি যোগ করে দিলাম, তাহলেই আমার তৈরি হয়ে গেল H2S2O5 বা ক্যারোস অ্যাসিড। H2S2O5 বা ক্যারোস অ্যাসিড, এখানেও পারক্সো বন্ড আছে, অ্যান্ড এটাই হচ্ছে ট্রিক্স। এইভাবেই তোমাকে সংকেতগুলো আঁকতে হবে, এইভাবেই তোমাকে সংকেতগুলো আঁকতে হবে। দেখো যে ওজন প্রস্তুতির সময় নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয় কেন? ওজন প্রস্তুতির সময় নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয় কেন? এই কোশ্চেনটা তোমরা দেখে রেখো, এই কোশ্চেনটা তোমরা দেখে রেখো। চলো নেক্সট, এবার আমরা চলে আসছি গ্রুপ 17-এ। এবার আমরা ঢুকে গেলাম গ্রুপ 17 বা হ্যালোজেন ফ্যামিলির মধ্যে ঢুকে গেলাম। ফার্স্ট কোশ্চেনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, হয়তো গিয়ে দেখবে পরীক্ষায় পড়ে গেছে। সেটা কি, ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় কেন? এবং এই কোশ্চেনগুলো, স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তুই চিনবি? আমার বাড়ি হচ্ছে ক্যানিং, সুন্দরবন যাওয়ার আগে, সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং। তাই চলো চলো, ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় কেন? কেন বেশি হয়? দেখ, তার জন্য আমাকে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p5। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি রে? এটা সবাই জানিস, বুঝলি তো, এটা বলা দরকার লাগে না, তবু ছোট্ট করে আমি বলে দিচ্ছি 3s2 3p5। ওকে, এখন 2p উপকক্ষের আকার কি? ছোট। 2p উপকক্ষের আকার ছোট। তো 2p উপকক্ষের আকার ছোট হওয়ার জন্য, 2p উপকক্ষের আকার ছোট হওয়ার জন্য, সরি, 2p উপকক্ষের আকার ছোট হওয়ার জন্য এই উপকক্ষের ভেতরে থাকা ইলেকট্রনগুলির মধ্যে বিকর্ষণ বল বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়। এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হওয়ার জন্য বাইরে থেকে যখন কোনো ইলেকট্রন ফ্লুরিনের 2p উপকক্ষে প্রবেশ করতে চাইবে, সে বেশি বিকর্ষণ বল অনুভব করে। তাহলে বাইরে থেকে কোনো ইলেকট্রন ফ্লুরিনের 2p উপকক্ষে প্রবেশ করতে গেলে সে বেশি বিকর্ষণ বল অনুভব করে, তাই নির্গত শক্তির পরিমাণ কম হয়। সেই কারণে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কি হয়? কম হয়। ক্লোরিনের ক্ষেত্রে 3p উপকক্ষের আকার কি হয়? বড় হয়। 3p উপকক্ষের আকার বড় হয়, এবং আকার বড় হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল, মানে 3p উপকক্ষের ভেতর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কম হয়। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কম হয়, এবং তার ফলে বাইরে থেকে খুব সহজেই একটা ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে যুক্ত হতে পারে। তাই বাইরে থেকে একটা ইলেকট্রন সহজেই ক্লোরিন পরমাণুতে যুক্ত হতে পারে, তাই নির্গত শক্তির মান অনেক বেশি হয়, এবং সেই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হয়? বেশি হয়। ভেরি গুড। হ্যাঁ, 11-এর কোশ্চেন, 11-এর কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, সায়ন আগেরটা একটু দেখে নিস, বইতে আছে বাবা, বইতে আছে, একটু দেখে নিস, সব তো বলা যায় না, আমি কোশ্চেনটা দিয়ে রাখলাম, তোরা একটু দেখে নিস। ওকে, ঠিক আছে, নেচার বিউটি। এটাই হচ্ছে কারণ যে ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। নেক্সট, এবার আমরা পড়বো হ্যালোজেন। আমি এবার একটু স্পিড আপ করছি, কারণ আমাকে এরপরে কোঅর্ডিনেশন পড়ার কারণ যে ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। নেক্সট, এবার আমরা পড়বো হ্যালোজেন। আমি এবার একটু স্পিড আপ করছি, কারণ আমাকে এরপরে কোঅর্ডিনেশন পড়াতে হবে, ডিএনএ ব্লক পড়াতে হবে। মৌলগুলির জারণ ক্ষমতা ও বন্ধন বিয়োজন এনথালপির ক্রম লেখো। হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতা ও বন্ধন বিয়োজন এনথালপির ক্রম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো দেখি হ্যালোজেন মৌল কারা। অ্যান্সার এর কোশ্চেনের অ্যান্সার হ্যালোজেন মৌল কে কে আছে? F2 Cl2 Br2 I2। এবং আমরা প্রত্যেকেই জানি ফ্লুরিনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি। ফ্লুরিনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি, তাই ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ জারণ ক্ষমতার ক্রম এটাই হয়। দিস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ জারণ মান সবচেয়ে I2। এবং আমরা প্রত্যেকেই জানি ফ্লুরিনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি। ফ্লুরিনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি, তাই ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ জারণ ক্ষমতার ক্রম এটাই হয়। দিস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ জারণ ক্ষমতা, মানে অক্সিডেশন পাওয়ার। জারণ ক্ষমতার ক্রম, জারণ ক্ষমতার ক্রম, দিস ইজ দ্য জারণ ক্ষমতার ক্রম, জারণ ক্ষমতার ক্রম। নিত্য বলছে স্যার আজকের আপনি সারাদিন ধরে পড়ান, আমি আছি। ঠিক আছে নিত্য, ওকে, এটাই বজায় রাখতে হবে। চল এবার চলে আসি তার থেকেও ইম্পর্টেন্ট, বন্ধন বিয়োজন এনথালপি।
বন্ধন বিয়োজন এনথালপি মানে বন্ধন শক্তি, বন্ধন বিয়োজন এনথালপি মানে বন্ধন শক্তি, বন্ধন বিয়োজন এনথালপি মানে বন্ধন শক্তি। বন্ধন বিয়োজন এনথালপি মানে বন্ধন বিয়োজন শক্তি। এখানে একটা এক্সেপশন আছে যার কারণে আমাদের এটা পড়তে হবে। এক্সেপশনে লিখে নিই, সবচেয়ে বেশি বন্ধন শক্তি Cl2 বেশি, তারপর Br2, তারপর F2, তারপর I2। কেন এরকম হলো? ফ্লুরিনের আকার তো সবচেয়ে ছোট, আকার সবচেয়ে ছোট মানে তার বন্ধন শক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত, তার বন্ধন শক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে ফ্লুরিনের থেকে ক্লোরিন আর ব্রোমিনের বন্ধন শক্তি বেশি হয়ে যাচ্ছে, ক্লোরিন এবং ব্রোমিনের বন্ধন শক্তি বেশি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? দেখো, ফ্লুরিনের আকার ক্ষুদ্র হওয়ার জন্য দুটো F বন্ডের মধ্যে ডিস্টেন্স কম হয়, দুটো F বন্ডের মধ্যে ডিস্টেন্স কম হয়। তার ফলে এই যে লোন পেয়ারগুলো আছে, এই যে লোন পেয়ারগুলোর আছে, ডিস্টেন্স কম হওয়ার জন্য এই লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ কি হয়? অনেক বেশি হয়, অর্থাৎ লোন পেয়ার বিকর্ষণ বেশি হয়। আর এই বিকর্ষণ বল বেশি হওয়ার জন্য বন্ধন শক্তি কি হয়ে যায়? কমে যায় এবং রাসায়নিক সক্রিয়তা বেড়ে যায়। বন্ধন শক্তি কমে যায়, রাসায়নিক সক্রিয়তা বেড়ে যায়। তাহলে কি বললাম? আকার ক্ষুদ্র হওয়ার জন্য বন্ড ডিস্টেন্স কম হয়, যার ফলে লোন বেড়ে যায়, বন্ধন শক্তি কমে যায়, রাসায়নিক সক্রিয়তা বেড়ে যায়। তাহলে কি বললাম? আকার ক্ষুদ্র হওয়ার জন্য বন্ড ডিস্টেন্স কম হয়, যার ফলে লোন পেয়ার আর লোন পেয়ারের বিকর্ষণ অনেক বেশি হয়, যার কারণে এর বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ধন শক্তি কি হয়ে যায়? কমে যায়। এটাই হচ্ছে কারণ। ইয়েস, ঠিক ঠিক স্যার। ফিজিক্যাল কবে হবে বলে দেওয়া হবে, ফিজিক্যাল বলে দেওয়া হবে। চলো ঠিক আছে নিত্য, চলো নেক্সট। আচ্ছা, এখানে আছে অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার সঠিক ক্রম। অক্সি অ্যাসিডগুলির সব লোকজন কমে যাচ্ছে, কি ব্যাপার? সব লোকজন কমে গেলে হবে? আচ্ছা, এটা শেষ করে দিই। অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম, অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম। সবার দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, আগুন জ্বলছে স্যার। এই সবাই এত কমে গেলে হবে? তাহলে তো আমার মোটিভেশন কমে যাবে। লোক ডাকো, লোক ডাকো, লোক ডাকো। চলো, এটা তোমাদের জন্য, এটা আমার জন্য নয়, তোমাদের দাবি মেনেই এই রিভিশন। অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম। তো হ্যালোজেনের অক্সি অ্যাসিডগুলো কি আছে? যেমন আমার আছে HOCl, যেমন আছে আমার HClO2, তারপরে HClO3, তারপরে HClO4। এটাই হচ্ছে আমার ক্লোরিনের অক্সি অ্যাসিড। তো আজকের প্রথম যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম একই মৌল দ্বারা অক্সি অ্যাসিডগুলির ক্ষেত্রে মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তো ক্লোরিনের জারণ সংখ্যা বার করো, আসবে +1, এক্ষেত্রে ক্লোরিন +3, এক্ষেত্রে ক্লোরিন +7, এক্ষেত্রে ক্লোরিন +7, এটা +5, এটা +7। যত এদিক থেকে এদিকে যাচ্ছে জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়লে আম্লিকতা কি হয়? বেশি হয়। এক্সেপশন কোথায় ছিল? এক্সেপশন ফসফরাসের অক্সি অ্যাসিড ছিল, এক্সেপশন ফসফরাসের অক্সি অ্যাসিড আছে। ঠিক আছে কৌশিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, কথা কি হয়? বেশি হয়। এক্সেপশন কোথায় ছিল? এক্সেপশন ফসফরাসের অক্সি অ্যাসিড ছিল, এক্সেপশন ফসফরাসের অক্সি অ্যাসিড আছে। ঠিক আছে কৌশিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো নেক্সট। হ্যালোজেন হাইড্রাসিডগুলির স্ফুটনাঙ্ক, বিজারণ ধর্ম ও আম্লিক ধর্ম নিয়ে আলোচনা করো। ঠিক যেভাবে গ্রুপ 15 অ্যান্ড 16 হয়েছে, 17-এর হাইড্রাইডেরগুলোর ক্ষেত্রেও সেম জিনিস হবে। তোমার এখানে হাইড্রাইড কে কে আছে? তাহলে চলো প্রথমে বয়লিং পয়েন্ট দেখে নিই। বয়লিং পয়েন্ট সেই আগের মতো, যারা প্রথম থেকে দেখছো তাদের কাছে এটা খুব ইজি হয়ে গেছে। HF, HCl, HBr, HI, এরাই হচ্ছে গ্রুপ 17 মৌলগুলির হাইড্রাইড। তো এখানে একমাত্র HF কি করবে? হাইড্রোজেন বন্ড গঠন করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করে। তো হাইড্রোজেন বন্ড গঠন করার জন্য এর স্ফুটনাঙ্ক বাদবাকি প্রত্যেকের থেকে কি হয়? বেশি হয়। HF এর স্ফুটনাঙ্ক বাদবাকি প্রত্যেকের থেকে বেশি হয়, অর্থাৎ কারেক্ট অর্ডারটা কি হয়? HCl, তার থেকে HBr এর বেশি, তার থেকে HI এর বেশি। তো এদের ক্ষেত্রে কি হলো? এরা কেউ হাইড্রোজেন বন্ড গঠন করে না, কিন্তু যত আমি ক্লোরিন থেকে আয়োডিনের দিকে যাব, আকার বড় হওয়ার জন্য পারমাণবিক ভর বৃদ্ধি পাবে, অর্থাৎ স্ফুটনাঙ্কও কি হবে? বৃদ্ধি পাবে। তো হাইড্রোজেন বন্ড গঠন করার HF, HCl, HBr, HI, এরাই হচ্ছে গ্রুপ 17 মৌলগুলির হাইড্রাইড। তো এখানে একমাত্র HF কি করবে? হাইড্রোজেন বন্ড গঠন করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করে। তো হাইড্রোজেন বন্ড গঠন করার জন্য এর স্ফুটনাঙ্ক বাদবাকি প্রত্যেকের থেকে কি হয়? বেশি হয়। HF এর স্ফুটনাঙ্ক বাদবাকি প্রত্যেকের থেকে বেশি হয়, অর্থাৎ কারেক্ট অর্ডারটা কি হয়? HCl, তার থেকে HBr এর বেশি, তার থেকে HI এর বেশি। তো এদের ক্ষেত্রে কি হলো? এরা কেউ হাইড্রোজেন বন্ড গঠন করে না, কিন্তু যত আমি ক্লোরিন থেকে আয়োডিনের দিকে যাব, আকার বড় হওয়ার জন্য পারমাণবিক ভর বৃদ্ধি পাবে, অর্থাৎ স্ফুটনাঙ্কও কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু HF যেহেতু হাইড্রোজেন বন্ড গঠন করে, তাই এর স্ফুটনাঙ্ক এদের প্রত্যেকের থেকে কি হবে? বেশি হবে, প্রত্যেকের থেকে কি হবে? বেশি হবে। সেই জন্য এরা প্রত্যেকে গ্যাস, HCl, HBr, HI, এরা প্রত্যেকে গ্যাস, কিন্তু HF 19.5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তরল, 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে HF কি? তরল। এটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। আমি করিয়েছি, গ্রুপ 15-এ করিয়েছি, 16-এ করিয়েছি। হ্যাঁ স্যার, বিজারণ ধর্ম বেশি, ভেরি গুড, ভেরি গুড।
হ্যাঁ স্যার এই কোশ্চেনগুলি সাফিসিয়েন্ট করে জানা, তারপরে আবার ফের আসবো বোর্ডের আগে, তখন একদম তৈরি করিয়ে দেবো। চল এবার চলে বিজারণ ধর্ম। তো দেখ আগেই আমি বলে দিয়েছিলাম, তোরা যদি ক্লাসটা যারা করছিস বুঝতেই পারছিস, বিজারণ ধর্মের সঙ্গে মৌলের আকারের সমানুপাতিক সম্পর্ক। আকার বাড়লে বিজারণ ধর্ম বাড়ে, কারণ বন্ধন শক্তি কমে যায়। তো আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে নামলে আকার বাড়ে, গ্রুপের ওপর থেকে নিচে নামলে আকার বাড়বে, অর্থাৎ বিজারণ ধর্ম কী হবে, বাড়বে। তার মানে HF, তারপরে HCl, HBr, HI। দেখ যত ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাবো আকার বাড়বে, আকার বাড়লে বিজারণ ধর্ম কি হবে, বাড়বে। আম্লিক ধর্ম সেম হবে, আম্লিক ধর্ম সেম হবে, আম্লিক ধর্ম কি হবে, সেম হবে, আম্লিক ধর্ম সেম হবে। আম্লিক ধর্মের ক্ষেত্রে কি হবে, মৌলের আকার যত বাড়বে বন্ধন শক্তি তত কমে যাবে, অর্থাৎ আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ এইটা হবে। এগুলো আমি শিখিয়ে দিয়েছি গ্রুপ 16-এ, গ্রুপ 15-এ, তো সেই জন্য এখানে আমি আর বেশি কিছু বললাম না। যারা পরে এসছিস তারা 15 and 16 দেখে নিবি। হ্যাঁ 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 ঠিক, একদম ঠিক। চল হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন। HF কে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? HF কে কাঁচের পাত্রে আমরা রাখতে পারি না কেন? আচ্ছা আমি পি ব্লক শেষ করে একটু ব্রেক দেবো 15 মিনিটস, তারপর আবার তোদের সাথে আমি আসবো। পি ব্লক শেষ করে আমি 15 মিনিট ব্রেক দেবো। হুম ঠিক আছে ঠিক আছে, ঠিক নিত্য। চল HF কে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? দেখ কাঁচের প্রধান উপাদান কি? কাঁচের প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা সিলিকেট জাতীয় যৌগ, সিলিকা বা সিলিকেট জাতীয় যৌগ, যেমন SiO2 সিলিকা, Na2SiO3, Na2SiO3, তারপরে CaSiO3, অর্থাৎ এই সিলিকেট বা সিলিকা জাতীয় জিনিসগুলি, যৌগগুলি হচ্ছে কাঁচের প্রধান উপাদান। কাঁচের প্রধান উপাদান হলো সিলিকা বা সিলিকেট জাতীয় যৌগ। এবার HF এদের প্রত্যেকের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, এদের প্রত্যেকের সঙ্গে HF তীব্রভাবে বিক্রিয়া করে। যেমন HF যদি SiO2 সঙ্গে রিয়াকশন করে, SiO2 সঙ্গে রিয়াকশন করে, তাহলে তৈরি করে H2SiF6 অ্যাসিড, ওকে, হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড, হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড প্লাস ওয়াটার। HF যদি আমার সোডিয়াম সিলিকেটের সঙ্গে রিয়াকশন করে, এই রিয়াকশনগুলো কিন্তু লিখতে হবে, এই রিয়াকশনগুলো লিখতে হবে, NF প্লাস SiO2 প্লাস ওয়াটার। আর HF ক্যালসিয়াম সিলিকেটের সঙ্গে রিয়াকশন করে, ক্যালসিয়াম সিলিকেটের সঙ্গে রিয়াকশন করে, ওকে, যেহেতু HF এই সিলিকেট বা সিলিকার সঙ্গে রিয়াকশন করে, তাই কাঁচের গায়ে একটা ক্ষতের সৃষ্টি হয়, কাঁচগুলো ক্ষয়প্রাপ্ত হয়, যার কারণে HF কে কাঁচের পাত্রে রাখা যায় না, যার কারণে HF কে কাঁচের পাত্রে, স্যার 5টা পর্যন্ত আছে, ঠিক আছে চলো, সেই জন্য HF কে কাঁচের পাত্রে রাখা যায় না, কারণ এরা এই সমস্ত উপাদানের সঙ্গে বিক্রিয়া করে লবণ গঠন করে দেয়, ওকে, যার জন্য কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়, সেই জন্য HF কে কাঁচের পাত্রে রাখা যায় না। আসছি পরে, ফিজিক্যাল কেমিস্ট্রি আসছে, আমি লাস্টে বলে যাবো, লাস্টে বলে যাবো, সঙ্গে থাক, লাস্টে বলে যাবো। আচ্ছা এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লোরিনের বিরঞ্জন ধর্ম, ইম্পর্টেন্ট। SO2 বিরঞ্জন পড়েছি, এবার আমরা ক্লোরিনের বিরঞ্জন পড়বো। চল দেখ, Cl2 যখন ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। SO2-র ক্ষেত্রে তৈরি হয়েছিল জাইমান হাইড্রোজেন, এক্ষেত্রে তৈরি হবে জাইমান অক্সিজেন, এক্ষেত্রে তৈরি হবে জাইমান অক্সিজেন। এবং এই জাইমান অক্সিজেন কি করবে, রঙিন পদার্থ যারা আছে, এই রঙিন পদার্থকে জাইমান অক্সিজেন জারণ ক্রিয়ার সাহায্যে, জারণ ক্রিয়ার সাহায্যে বিরঞ্জিত করবে। আগেরটায় বিজারণ হয়েছিল SO2-র ক্ষেত্রে, আর ক্লোরিনের ক্ষেত্রে জারণ ক্রিয়ার সাহায্যে কি করবে, বিরঞ্জিত করবে, জারণ ক্রিয়ার সাহায্যে বিরঞ্জিত করবে। তো যেহেতু যেহেতু জারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটছে, তাই একে বাতাসে রেখে দিলে পুনরায় আগের অবস্থায় ফিরে যায় না, তাই ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী হয়, তাই Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী। তোকে কোশ্চেন করবে, ওকে, Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী, কারণ এখানে জারণ ক্রিয়ার মাধ্যমে বিজারণ ঘটে, জারণ ক্রিয়ার মাধ্যমে যেহেতু বিরঞ্জন ঘটে, তাই একে বাতাসে রাখলে পুনরায় আগের রং ফিরে পাবো না, তাই Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী হয়। আর কি দেবে, আর্দ্র অবস্থায়, আর্দ্র অবস্থায় Cl2 বিরঞ্জন করে, কিন্তু শুষ্ক Cl2 বিরঞ্জন করে না, শুষ্ক Cl2 বিরঞ্জন করে না। কেন? কারণ আর্দ্র মানে Cl2 যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখনই জাইমান অক্সিজেন তৈরি হবে, যেটা বিরঞ্জন ঘটায়। কিন্তু শুষ্ক ক্লোরিন মানে সেখানে জল নেই, তাহলে ক্লোরিন যদি জলের সঙ্গে বিক্রিয়া করতে না পারে, তাহলে জাইমান অক্সিজেন গঠিত হবে না, অর্থাৎ শুষ্ক ক্লোরিন বিরঞ্জন করতে পারে না, শুষ্ক ক্লোরিন বিরঞ্জন করতে পারে না। HF কে কিসের পাত্রে রাখা হয়? দেখ HF কে কাঁচের পাত্রে রাখা যাবে, যদি কাঁচের পাত্রকে যদি আমি মোমের আস্তরণ দিয়ে দিই, তখনই আমি HF কে কাঁচের পাত্রে রাখতে পারবো, কারণ মোমের সঙ্গে HF রিয়াকশন করবে না। আর আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, SO2 এটা করে রাখবি, ও Cl2-র
বিরঞ্জন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো, তুলনামূলক আলোচনা করো। ওকে, তাহলে কি বললাম, SO2 আর Cl2 বিরঞ্জন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো, করে রাখবি। নেক্সট, ভেরি গুড। তাহলে কি বললাম, SO2 আর Cl2 বিরঞ্জন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো, করে রাখবি। নেক্সট, ভেরি গুড। পরের কোশ্চেন, আন্তঃহ্যালোজেন যৌগ বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় হয় কেন? আন্তঃহ্যালোজেন যৌগ কি করে তৈরি হয়? যখন দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণু নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যে যৌগ গঠন করে তাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। যেমন X একটা হ্যালোজেন পরমাণু, X ড্যাশ একটা অপর একটি হ্যালোজেন পরমাণু, এরা যুক্ত হয়ে তৈরি করে কি? আন্তঃহ্যালোজেন যৌগ বা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। তো এদের সক্রিয়তা বিশুদ্ধ হ্যালোজেন মৌল অপেক্ষা বেশি হয় কেন? দেখ, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলি দুটো ভিন্ন হ্যালোজেন মৌল দিয়ে গঠিত হয়। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণু দিয়ে গঠিত হয়। এর ফলে ওদের আকারের মধ্যে একটা পার্থক্য থাকে। তো সাইজের মধ্যে পার্থক্য থাকার জন্য ওদের কক্ষকগুলির মধ্যে ওভারল্যাপ ভালো হয় না। ওভারল্যাপ ভালো হয় না বলে এক্স এক্স ড্যাস্ট এই বন্ধনের বন্ধন শক্তি কমে যায়, বন্ধন শক্তি কম হয়। তাহলে কি বললাম, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বা অন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে কি হয়, দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণু থাকে। তো দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণুর মধ্যে সাইজের পার্থক্য থাকে, তার জন্য কক্ষকগুলির মধ্যে ওভারল্যাপ খারাপ হয়, যার ফলে এক্স এক্স ড্যাশ এর বন্ধন শক্তি কি হয়ে যায়, কমে যায়। বন্ধন শক্তি কমে যাওয়ার জন্য ও খুব সহজেই বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ ওর রাসায়নিক সক্রিয়তা কি হয়, বেশি হয়। বন্ধন শক্তি কম হলে ও খুব সহজেই বিয়োজিত হয়ে যাবে, খুব সহজেই বিয়োজিত হয়ে যাবে, তাই ওর রাসায়নিক সক্রিয়তা বেশি হয় বা সক্রিয়তা বেশি, বন্ধন শক্তি কম হয়। তাহলে কি বললাম, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বা অন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে কি হয়, দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণু থাকে। তো দুটো ভিন্ন হ্যালোজেন পরমাণুর মধ্যে সাইজের পার্থক্য থাকে, তার জন্য কক্ষকগুলির মধ্যে ওভারল্যাপ খারাপ হয়, যার ফলে এক্স এক্স ড্যাশ এর বন্ধন শক্তি কি হয়ে যায়, কমে যায়। বন্ধন শক্তি কমে যাওয়ার জন্য ও খুব সহজেই বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ ওর রাসায়নিক সক্রিয়তা কি হয়, বেশি হয়। বন্ধন শক্তি কম হলে ও খুব সহজেই বিয়োজিত হয়ে যাবে, খুব সহজেই বিয়োজিত হয়ে যাবে, তাই ওর রাসায়নিক সক্রিয়তা বেশি হয় বা সক্রিয়তা বেশি হয়। কিন্তু বিশুদ্ধ হ্যালোজেন যেমন Cl2, এখানে একই পরমাণু থাকে। তো একই পরমাণু থাকার জন্য সাইজের পার্থক্য নেই, সাইজ একই, সাইজ একই, সাইজ একই হওয়ার জন্য ওভারল্যাপ খুব ভালো হয়, আর ওভারল্যাপ খুব ভালো হওয়ার জন্য এদের বন্ধন শক্তিও খুব বেশি হয়, বন্ধন শক্তিও কি হয়, খুব বেশি হয়। তো বন্ধন শক্তি খুব বেশি হওয়ার জন্য বিশুদ্ধ হ্যালোজেনের সক্রিয়তা কম হয়, বিশুদ্ধ হ্যালোজেনের সক্রিয়তা কম হয়। এবং এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। ইয়েস, সিমিলারলি সেম অ্যাটম। ক্লিয়ার? সবাই বুঝতে পারলি? তারপর একটা জিনিস আমি একটু করিয়ে দিই এখানে। এখানে কিছু আমি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড লিখিয়ে দিচ্ছি, এখানে কিছু ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড লিখে দিচ্ছি। ইয়েস, নেচার বিউটি একদম ঠিক। ওকে, যেমন এখানে কি কি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড তৈরি হতে পারে, যেমন তোর এক্স এক্স ড্যাশ টাইপ তৈরি হয়, তারপরে এক্স এক্স ড্যাশ 3 এই টাইপের পাওয়া যায়, এক্স এক্স ড্যাশ 5 এই টাইপের পাওয়া যায়, এক্স এক্স ড্যাশ 7, এই 4 প্রকারের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড পাওয়া যায়। ওকে, এক্স এক্স ড্যাশ কি হবে, যেমন CLF, BRF, এরা হচ্ছে এই টাইপের অন্তঃহ্যালোজেন যৌগ, এরা হচ্ছে এই টাইপের অন্তঃহ্যালোজেন যৌগ। এবার ওকে, এবার এক্স এক্স ড্যাশ 3 এরা কিরকম টাইপের হয়, একটু মনে করে যাবি, CLF3, BRF3, এরা হচ্ছে এক্স এক্স ড্যাশ 3 এই টাইপের হয়। এখান থেকে তোর আকৃতি জানতে চাইবে, আকৃতি, জ্যামিতিক আকৃতি মুখস্থ করবি। যখনই দেখবি এক্স এক্স ড্যাশ 3 টাইপ অর্থাৎ CLF3 BRF3 আসছে, এর আকৃতি হবে টি আকৃতি বিশিষ্ট বা T7, আকৃতি হবে টি আকৃতি বিশিষ্ট বা T7। যখন এক্স এক্স ড্যাশ 5 দেখবি, যেমন BRF5, CLF5, IF5, ওকে, এক্স এক্স ড্যাশ 5 এর জ্যামিতিক আকৃতি কি হয়, বর্গ পিরামিডীয়, বর্গ পিরামিডীয়। আর এক্স এক্স ড্যাশ 7 এটা একটাই হয়, IF7, এছাড়া আর কেউ নেই। IF7 ছাড়া আর কেউ এক্স এক্স ড্যাশ 7 টাইপ হয় না। এর আকৃতি কি হয়, পেন্টাগোনাল বাইপিরামিড, একটাই আছে এবং যার আকৃতি পেন্টাগোনাল বাইপিরামিড। এটা একটু মুখস্থ করে চলে যাবি, পরীক্ষায় কাজ হয়ে যাবে, মুখস্থ করে চলে যাবি, পরীক্ষায় কাজ হয়ে যাবে, ঠিক আছে? দেয় কিন্তু এর আকৃতি পিরামিড, এটা একটু মুখস্থ করে চলে যাবি, পরীক্ষায় কাজ হয়ে যাবে, মুখস্থ করে চলে যাবি, পরীক্ষায় কাজ হয়ে যাবে, ঠিক আছে? দেয় কিন্তু এর আকৃতি। ফি ব্লক শেষ করে ইয়ে দেবো, ফি ব্লকটা সে 15, 16, 17, 18 চারটে, 17 চলছে, না না হয়ে গেছে, 17 এর শেষের পথে 18 এর কয়েকটা আছে, 18 বেশি ইম্পর্টেন্ট না। চলো নেক্সট, KHF2 লবণের অস্তিত্ব আছে, KHCl2 লবণের অস্তিত্ব নেই। এটা ক্লাস 11 এর কোশ্চেন এবং ইম্পর্টেন্ট।
ওকে, সেই জন্য আমি এটা বলছি না, এটা একটু বাড়ি থেকে করে রাখিস, এটা বাড়ি থেকে করে রাখিস। হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হবে, হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হবে, এটা একটু বাড়িতে করে রাখিস, এটা একটু বাড়িতে করে রাখিস। 11 জিনিস, হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হবে, হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হবে। নেক্সট কোশ্চেন, ফ্লুরিন কোনো অক্সি অ্যাসিড তৈরি করে না, মানে HOF গঠিত হয় না, HOF গঠিত হয় না, বা গঠিত হলে অত্যন্ত আনস্টেবল, গঠিত হলে অত্যন্ত আনস্টেবল। কারণ কি? কারণ ধর আমাকে যদি HOCl তৈরি করতে হয়, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা +1 হতে হবে, অর্থাৎ হ্যালোজেনের জারণ সংখ্যা +1 হতে হবে। তার মানে এখানে ফ্লুরিনের জারণ সংখ্যা +1 হতে হবে। কিন্তু ফ্লুরিনের জারণ সংখ্যা কখনোই প্লাস হয় না, তার কারণ ফ্লুরিন সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে তীব্রতম তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য ফ্লুরিনের জারণ সংখ্যা +1 হয় না, তাই ফ্লুরিন অক্সি অ্যাসিড তৈরি করে না, তাই ফ্লুরিন অক্সি অ্যাসিড তৈরি করে না। তাহলে 1 নম্বর কারণ ক্ষুদ্র আকার, 2 নম্বর কারণ তীব্র তড়িৎ ঋণাত্মকতা, তীব্র ইলেকট্রোনেগেটিভিটি, 3 নম্বর তোরা সবাই জানিস ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তাহলে কি বললাম, ফ্লুরিন তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় ও +1 জারণ স্তর তৈরি করতে পারে না, তাই দেখা যায় ও অক্সি অ্যাসিড তৈরি করে না। এছাড়াও আরো 3টে কারণই আমি বলে দিলাম, এই 3টে কারণের জন্যই ও অক্সি অ্যাসিড ফ্লুরিন তৈরি করতে পারে না, ফ্লুরিন অক্সি অ্যাসিড তৈরি করতে পারে না। ইয়েস, ইলেকট্রন লিক করবেন, একদম ঠিক। ইয়েস, এটা পারবি রে, এটা একটু দেখে নিস, হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হয়, এটা হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হয়, KHF2টা। চলো নেক্সট, নেক্সট ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, আমি বেশিরভাগই ভালো কোশ্চেনই এনেছি। আয়োডিন জলে স্বল্প পরিমাণে দ্রাব্য, কিন্তু KI দ্রবণে এর দ্রাব্যতা অত্যন্ত বেশি হয় কেন? আয়োডিন জলে স্বল্প পরিমাণে দ্রাব্য, কিন্তু KI এর দ্রবণে এর দ্রাব্যতা বেশি হয় কেন? অ্যান্সার ইট। অ্যাকচুয়ালি আয়োডিনকে যদি আমি KI দ্রবণে দ্রবীভূত করি, KI মানে হচ্ছে I মাইনাস, KI থেকে পাবো কি K প্লাস I মাইনাস। ওকে, অ্যাকচুয়ালি I2 KI এর I মাইনাস সঙ্গে যুক্ত হয়ে একটা পলিহ্যালাইড আয়ন I3 মাইনাস তৈরি করে, পলিহ্যালাইড আয়ন I3 মাইনাস তৈরি করে। এই পলিহ্যালাইড আয়ন তৈরি হওয়ার জন্য ও KI3 দ্রবণে দ্রাব্য হয়, পলিহ্যালাইড আয়ন গঠন করার জন্য ও KI3 দ্রবণে দ্রাব্য হয়। ওকে, এটা এর অ্যান্সার। বি এর অ্যান্সার কি হবে? ClF3 যৌগের অস্তিত্ব আছে, কিন্তু FCl3 যৌগের অস্তিত্ব নেই কেন? তার কারণ ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার জন্য ও ওর অষ্টকটাকে সম্প্রসারিত করতে পারে না বা সমযোজ্যতা বৃদ্ধি করতে পারে না, তাই FCl3 গঠিত হয় না। কিন্তু ক্লোরিনের ভ্যাকেন্ট ডি আছে, ক্লোরিনের ভ্যাকেন্ট ডি আছে, যার জন্য ক্লোরিন তার অষ্টক সম্প্রসারিত করতে পারে, সমযোজ্যতা বৃদ্ধি করতে পারে, তাই ClF3 যৌগের অস্তিত্ব আছে, কিন্তু FCl3 যৌগের অস্তিত্ব নেই। আমি KI দ্রবণে দ্রবীভূত করি, KI মানে হচ্ছে I মাইনাস, KI থেকে পাবো কি K প্লাস I মাইনাস। ওকে, অ্যাকচুয়ালি I2 KI এর I মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিহ্যালাইড আয়ন I3 মাইনাস তৈরি করে, পলিহ্যালাইড আয়ন I3 মাইনাস তৈরি করে। এই পলিহ্যালাইড আয়ন তৈরি হওয়ার জন্য ও KI3 দ্রবণে দ্রাব্য হয়, পলিহ্যালাইড আয়ন গঠন করার জন্য ও KI3 দ্রবণে দ্রাব্য হয়। ওকে, এটা এর অ্যান্সার। কিন্তু ক্লোরিনের তাই ClF3 যৌগের অস্তিত্ব আছে, কিন্তু FCl3 যৌগের অস্তিত্ব নেই। স্যার বলছি যে হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিডাল নয়, ওটা টি শেপেড হবে, ট্রাইগোনাল বাইপিরামিড হবে না। দুটো লোন পেয়ার থাকে, দুটো লোন পেয়ার থাকার জন্য ট্রাইগোনাল বাইপিরামিড হবে না। দেখতে ট্রাইগোনাল বাইপিরামিডের মতো লাগবে, কিন্তু জ্যামিতিক আকৃতি টি আকৃতি বিশিষ্ট, জ্যামিতিক আকৃতি টি আকৃতি বিশিষ্ট। 30-40 পাওয়ার জন্য কি করব? হয়ে যাবে, আজকের ইনঅর্গানিক দেখলে তো 30-40 হয়ে যাবে। আর অর্গানিকের দুটো চ্যাপ্টার থেকে যাবি, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন আর অ্যালকোহল হয়ে যাবে, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল দেখে যাবি। চল নেক্সট, এবার আমরা চলে আসি গ্রুপ 18, এবার আমরা চলে আসছি গ্রুপ 18। চলো, গ্রুপ 18 এর ফার্স্ট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলি এক পরমাণু হয় কেন বা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় কেন? দেখ, অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? NH2 NP6 হয়, অর্থাৎ ফুললি ফিল্ড কনফিগারেশন, ফুললি ফিল্ড কনফিগারেশন। তো ফুললি ফিল্ড হওয়ার জন্য এরা কি হয়? হাইলি স্টেবল হয়, হাইলি স্টেবল হয়। তো অধিক সুস্থিত হওয়ার জন্য একটি নিষ্ক্রিয় গ্যাস অপর একটি নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে যুক্ত হতে চায় না, তাই ওরা এক পরমাণু হয়, অর্থাৎ ওদের যেহেতু ফুললি ফিল্ড কনফিগারেশন, অত্যন্ত স্টেবল, তাই একটা নিষ্ক্রিয় গ্যাস অপর একটি নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয় না, তাই ওরা এক পরমাণু হয় এবং রাসায়নিকভাবে কি হয়? নিষ্ক্রিয় হয়, রাসায়নিকভাবে কি হয়? নিষ্ক্রিয় হয়। স্যার অ্যান্সারগুলো কি এইভাবেই লিখবো? হ্যাঁ, এইভাবে লিখবে, আমি তো এখানে বলে যাচ্ছি, যেইগুলো বলে যাচ্ছি সেইগুলো তোকে লিখতে হবে, সেইগুলো তোকে লিখতে হবে। বি দিয়ে, বি জেনন শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? NH2 NP6 হয়, অর্থাৎ ফুললি ফিল্ড কনফিগারেশন, ফুললি ফিল্ড কনফিগারেশন।
তো ফুললি ফিল্ড হওয়ার জন্য এরা কি হয়, হাইলি স্টেবল হয়, হাইলি স্টেবল হয়। তো অধিক সুস্থিত হওয়ার জন্য একটি নিষ্ক্রিয় গ্যাস অপর একটি নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে যুক্ত হতে চায় না, তাই ওরা এক পরমাণু হয়, তাই ওরা এক পরমাণু হয়। অর্থাৎ ওদের যেহেতু ফুললি ফিল্ড কনফিগারেশন অত্যন্ত স্টেবল, তাই একটা নিষ্ক্রিয় গ্যাস অপর একটি নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয় না, তাই ওরা এক পরমাণু হয় এবং রাসায়নিকভাবে কি হয়, নিষ্ক্রিয় হয়, রাসায়নিকভাবে কি হয়, নিষ্ক্রিয় হয়। স্যার অ্যান্সারগুলো কি এইভাবেই লিখবো? হ্যাঁ এইভাবে লিখবে, আমি তো এখানে বলে যাচ্ছি যেগুলো বলে করে, অর্থাৎ জেনন ফ্লুরিনের সাথে যৌগ গঠন করে XeF6 XeF4, বা অক্সিজেনের সঙ্গে যুক্ত করে XeO3 XeO2F2, এই ধরনের যৌগ কি করে, জেনন গঠন করে। তার কারণ কি, তার কারণ জেননের আয়নি ভবন শক্তি কম হয়, জেননের আয়নি ভবন শক্তি কম হয়। জেননের আয়নি ভবন শক্তি কম হওয়ার জন্য জেনন তীব্র তড়িৎ-ঋণাত্মক ফ্লুরিন বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে। জেননের আয়নি ভবন শক্তি কম হওয়ার জন্য জেনন তীব্র তড়িৎ-ঋণাত্মক ফ্লুরিন বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে, বাদ বাকি কোনো নিষ্ক্রিয় গ্যাস এটা পারে না। ইয়েস নেচার বিউটি, একদম ঠিক, একদম একদম সৃজিতা, ফাটাফাটি। চলো, প্রদত্ত বিক্রিয়াগুলোকে সম্পূর্ণ করো, এরকম ধরনের কোশ্চেন গ্রুপ 18 থেকে দেওয়া থাকে, ট্রাই করতো। এই তো চিল্লে পেট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ যাবে, এখন তো দুটো অধ্যায় বাকি, কোন জিনিস আছে ইনঅর্গানিকে। চল ফার্স্টে আমরা দেখি XeF4 আর Sb5 এর মধ্যে বিক্রিয়া হলে কি ঘটে। দেখো কি ঘটবে, এর কাছে ফ্লুরিন বেশি আছে, ঠিক আছে, কি হবে, XeF4 থেকে ফ্লুরিন Sbf5 এর কাছে চলে যাবে, XeF4 থেকে ফ্লুরিন Sbf5 এর কাছে চলে যাবে, অর্থাৎ তৈরি হবে এই জিনিসটা XeF3 প্লাস Sbf6 মাইনাস, কি হলো, জেনন হেক্সাফ্লুরাইড থেকে, ইয়েস রত্নদীপ চৌধুরী স্যার ইউটিউব লাইভের পিপিটিগুলো অ্যাপে দিয়ে দেবে, অ্যাপে, এখান থেকে ফ্লুরিন Sbf5 এর দিকে যাবে, এই জিনিসটা তৈরি হবে। তারপরে XeF6 এর সঙ্গে SiO2, এখানেও কি হবে, এখানেও কি হবে, ফ্লুরিন সিলিকনের কাছে আসবে, অক্সিজেন জেননের কাছে যাবে, ফ্লুরিন সিলিকনের কাছে আসবে, অক্সিজেন জেননের কাছে যাবে, তৈরি হবে এটা XeOF4 F4 প্লাস SiF4 ওকে। এটাকে যদি ব্যালেন্স করি কি হবে, ব্যালেন্স করলে এটা এখানে 2 লিখতে হবে, এখানে 2 লিখতে হবে, এইভাবে করতে হবে। অক্সিজেন এখানে যাবে, এখান থেকে কিছু ফ্লুরিন এখানে আসবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। স্যার আমি আগের ইয়ারের স্টুডেন্ট, আপনার কাছে পড়ে আমি কেমিস্ট্রিতে 90 পেয়েছিলাম। ঠিক আছে রত্নদীপ, হ্যাঁ চিনতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ রত্নদীপ, থ্যাংক ইউ, ঠিক আছে, হ্যাঁ ভালো আছি কৃষ্ণেন্দু, ভালো আছি। অ্যাপে পেয়ে যাবে, অ্যাপে পেয়ে যাবে, অ্যাপ ভিজিট করবে, ওখানেই পেয়ে যাবে। চলো এবার চলে যাও, XeF4 এর সঙ্গে ওয়াটারের বিক্রিয়া কি হবে, XeO3 HF প্লাস O2, HF প্লাস O2, ওকে, একটু ব্যালেন্সটা করে নিও, ওকে। আর XeF2 সঙ্গে, আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে, এটা হবে XeO2F2, XeO2F2, এখানে রিয়াকশনটা কি হবে, এখানে ফ্লুরিনটা হাইড্রোজেনের কাছে যাবে, অক্সিজেনটা জেননের কাছে আসবে, তৈরি হবে XeO3, একটাই অক্সিজেন আছে, জেননের কাছে আসলে হবে XeO3, আর দুটো ফ্লুরিন দুটো হাইড্রোজেনের কাছে চলে যাবে, তৈরি হবে 2HF, তৈরি হবে 2HF, তৈরি হবে 2HF, ওকে, এইভাবে করতে হবে। অরিন্দম প্রতিয়ার, হ্যাঁ ভালো আছি অরিন্দম। স্যার বোর্ডটা কি নতুন? না বোর্ডটা নতুন না, একটু ফরম্যাট করানো হয়েছে, বোর্ডকে একটু ফরম্যাট করানো হয়েছে। তো এই ছিল আমার গ্রুপ 18, এই ছিল আমার গ্রুপ 18। আচ্ছা এবার এই 15, 16, 17, 18 থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন আসে, রিয়াকশনগুলো আমি এখানে করাচ্ছি না। যে ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো আসবে সেইগুলো তোমরা সোমবার পেয়ে যাবে, আমি সোমবার অ্যাপে দিয়ে দেবো কোন কোন রিয়াকশনগুলো তোমাকে পড়ে যেতে হবে, কোন কোন রিয়াকশনগুলি পড়ে যেতে হবে, এটা আমি দিয়ে দেবো সোমবার দিন, তোমরা অ্যাপে পেয়ে যাবে, অ্যাপ ভিজিট করলে সোমবার দিন তোমরা পেয়ে যাবে। তো এই মুহূর্তে তোমাদেরকে একটা 15 মিনিটের ব্রেক দিচ্ছি, 15 মিনিট পরে আসছি, কারণ আমার গলা আর বেরোচ্ছে না, 15 মিনিটের একটা ব্রেক থাকলো, 15 মিনিটের ব্রেক। এই 15 মিনিটের ব্রেক সেরে আমি আবার চলে আসছি, শুরু করব জটিল যৌগ, একটু 15 মিনিটের ব্রেক দিচ্ছি। কটা অবধি চলবে? এখনো 2 ঘন্টা, এখনো 2 ঘন্টা। স্যার এইগুলো বুঝতে পারি না, এইগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, এইগুলো তো রিয়াকশন মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। টেস্টের আগে চেষ্টা করব, জিওনেট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখছি টেস্টের আগে করা যায় কিনা। হ্যাঁ মুখস্থ করতে হবে, রিয়াকশন মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, ইনঅর্গানিক রিয়াকশন মুখস্থ করতে হবে। চলো এই অবধি থাকলো, 15 মিনিট পর আমি আবার আসছি, 15 মিনিটের ব্রেক থাকলো।
চলো চলে এসো সবাই, আমাদের ক্লাস আবার শুরু হবে। চলে এসো চলে এসো, প্রত্যেকেই আস্তে আস্তে চলে এসো, আমরা ক্লাসটাকে শুরু করে দিই। প্রত্যেকে চলে এসো, প্রত্যেকে চলে এসো, ডেকে নিয়ে এসো প্রত্যেককে ডেকে নিয়ে এসো, চলে এসো প্রত্যেককে, সবাই কাম ব্যাক করো, চলে এসো। তারপরে আমরা শুরু করছি জটিল যৌগ। স্যার মেটালজি থেকে জাস্ট ইম্পর্টেন্ট কিছু বলে দেবেন, ওটা অ্যাপে পেয়ে যাবে, আমি অ্যাপে দিয়ে দেবো, ওইগুলো অ্যাপে দিয়ে দেবো। চলে এসো চলে এসো। ফার্স্ট কোশ্চেন, জটিল যৌগ থেকে ফার্স্ট কোশ্চেন। চলো, জটিল যৌগ ও যুগ্ম লবণের মধ্যে পার্থক্য লেখো। জটিল যৌগকে বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তোমরা লিঙ্কটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে চলে আসতে পারে। যুগ্ম লবণ হচ্ছে ডাবল সল্ট, ডাবল সল্ট। এর মধ্যে পার্থক্য লেখো, এর মধ্যে পার্থক্য লেখো। চলে এসছে কৌশিক, কৌশিক চলে এসছে। রকি মুর্মু, সাকসেস লাইভ, চলে এসো। বাদ বাকিদের লিঙ্ক শেয়ার করে দাও, লিঙ্ক শেয়ার করে দাও। চলো আমরা পার্থক্য একটু পড়ে নিই। এদিকে লিখছি ডাবল সল্ট, ডাবল সল্ট। এদিকে আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ডাবল সল্ট ও কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, চলে এসো চলে এসো। লোকজন আবার হঠাৎ করে এত কমে গেল কেন? ব্রেক দিলেই দেখি লোক কমে যায়। চলো, ব্রেক তোমাদের জন্য দিয়েছিলাম। চলো স্যার, ওকে পেইড ব্যাচে আছি, নোটসও দিয়েন স্যার চ্যাপ্টার ওয়াইজ। টেস্টের আগে বা পরে আপনার অফলাইন ব্যাচের নোটস, হ্যাঁ অফলাইন ব্যাচের নোটস আসতে শুরু করবে, অফলাইন ব্যাচের নোটস আসতে শুরু করবে। চলো, আমার পেইড ব্যাচে অফলাইন ব্যাচের নোটস আসতে শুরু করবে। চলো, ডাবল সল্ট, ডাবল সল্ট কি মোহর সল্ট বা মোহর লবণ? এটা একটা যুগ্ম লবণ বা ডাবল সল্ট, এটা একটা যুগ্ম লবণ বা ডাবল সল্ট। এর উদাহরণ কি? মোহর লবণ। উদাহরণ হচ্ছে আমার মোহর লবণ। মোহর লবণ কি? FeSO4, ডট NH4 হোল টু SO4 ডট 6H2O। এটা হচ্ছে আমার ডাবল সল্ট বা মোহর লবণের সংকেত, মোহর লবণের সংকেত। তো ডাবল সল্টের বৈশিষ্ট্য কি?
যুগ্ম লবণগুলি কঠিন অবস্থায় নিজেদের স্বাধীন সত্তা কি তাকে বজায় রাখে, কিন্তু ওদেরকে যদি আমি জলে দ্রবীভূত করি তাহলে এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে Fe2+, NH4+, আর SO4 2- আয়নে পরিণত হয়। তাহলে কি বললাম, ডাবল সল্টগুলি, যুগ্ম লবণগুলি কঠিন অবস্থায় নিজেদের স্বাধীন সত্তা বা আইডেন্টিটিকে বজায় রাখে, কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়নে ভেঙে যায়, জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়।
ওকে, থ্যাংক ইউ। চলো, সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আচ্ছা ধরো সিইউ, NH3 হোল 4 SO4। এটা একটা জটিল যৌগ। জটিল যৌগ চেনার উপায় কি? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট থাকা মানে জটিল যৌগ। তো জটিল যৌগগুলোর ক্ষেত্রে কি হয়? জটিল যৌগগুলি কঠিন অবস্থায় এবং জলে দ্রবীভূত অবস্থায় উভয় অবস্থাতেই নিজেদের স্বাধীন সত্তা বজায় থাকে। মানে একে যদি আমি জলে দ্রবীভূত করি, তাহলে জটিল যৌগের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ, জটিল যৌগের থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ আয়নে বিয়োজিত হয় না, শুধু বিয়োজিত কারা হয়? থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে। অর্থাৎ এ যদি আয়নে ভাঙে তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে SO4 আছে, তাহলে আমার তৈরি হবে SO4 2- প্লাস তৈরি হবে CuNH3 হোল 4 2+। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তারা আয়নে বিয়োজিত হয় না, কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারা আয়নে বিয়োজিত হয়। কিন্তু যুগ্ম লবণের ক্ষেত্রে যুগ্ম লবণের সমস্ত অংশ সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। এটাই ওদের মধ্যে বেসিক ডিফারেন্স। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট, যুগ্ম লবণ সমবয়বতা প্রদর্শন করে না, আইসোমারিজম প্রদর্শন করে না, কিন্তু জটিল যৌগ আইসোমারিজম বা সমবয়বতা প্রদর্শন করে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি লিখবো? যুগ্ম লবণ কঠিন অবস্থায় নিজেদের স্বাধীন সত্তা বজায় রাখে, কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়, কিন্তু জটিল যৌগগুলি জলীয় দ্রবণে এবং কঠিন অবস্থায় উভয় ক্ষেত্রে নিজেদের স্বাধীন সত্তা কি রাখে? বজায় থাকে। যুগ্ম লবণ আইসোমারিজম প্রদর্শন করে না, কিন্তু জটিল যৌগ আইসোমারিজম শো করে। ভেরি গুড। চলে এসো সুপর্ণা নিগম মাহাতো। ঠিক আছে, পিপিটি পাচ্ছি না, পিপিটি এখন দেবে না বাবা, ক্লাস শেষ হবে তারপর 1 ঘন্টা পর পিপিটি পাবে, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পর পিপিটি পাবে। চলে এসো, এরপরের কোশ্চেন অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাকে বলে, এর সঙ্গে আর একটাও করে রাখবে, তারপর 1 ঘন্টা পর পিপিটি পাবে, ক্লাস শেষ হওয়ার বজায় থাকে। যুগ্ম লবণ আইসোমারিজম প্রদর্শন করে না, কিন্তু জটিল দেবে না বাবা, সঙ্গে আর একটাও করে রাখবে চিলেটিং লিগ্যান্ড। এই দুটো লিগ্যান্ড করে রাখবে, চিলেটিং লিগ্যান্ড আর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, এই দুটো লিগ্যান্ডগুলোর মধ্যে তোমরা পড়ে রাখবে। তো দেখো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কার? অপশন এ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডস কারা? এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল, তারপরে আমি ব্যাখ্যা করছি। CN মাইনাস বা এটা লিখতে পারি NC মাইনাস, তারপরে SCN মাইনাস মানে থায়োসায়ানাইড থেকে NC মাইনাস, তারপরে আর কি আছে? NO2 মাইনাস, এটাকে লেখা যায় ONO মাইনাস। এরা প্রত্যেকেই কি? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে মিক্সচার অফ ইউনিডেন্টেড অ্যান্ড বাইডেন্টেড লিগ্যান্ড। হ্যাঁ ঠিক শুনেছো, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে মিক্সচার অফ ইউনিডেন্টেড অ্যান্ড বাইডেন্টেড লিগ্যান্ড। এদের দেখতে বাইডেন্টেড লিগ্যান্ডের মতো লাগে, কিন্তু এরা ইউনিডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করে। অর্থাৎ এদের দেখতে বাঘ লাগে, কিন্তু এদের কাজকর্ম বিড়ালের মতো। ওকে, মানে এদেরকে দেখতে লাগে বাইডেন্টেড লিগ্যান্ড, মানে এর দুটো দাতা পরমাণু আছে। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের দুটি দাতা পরমাণু আছে, কিন্তু জটিল যৌগ গঠনের সময় ও কেবলমাত্র একটি দাতা পরমাণু ব্যবহার করে। তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কারা? যাদের দুটি দাতা পরমাণু আছে, কিন্তু জটিল যৌগ গঠনের সময় ওরা একটি মাত্র দাতা পরমাণু ব্যবহার করে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। স্যার আমার কি
এই চ্যাপ্টারটা পড়া নিয়ে আপনি কি ক্লাসটা করবো? হ্যাঁ, করবি না কেন? কোশ্চেনগুলো তো জেনে যাবি, কোশ্চেনগুলো তো জেনে যাবি, ওই কোশ্চেনগুলো করে যাবি, কমন পেয়ে যাবি, ক্লাস করবি না কেন? চল, চিলেটিং লিগ্যান্ডটা বাড়ি থেকে করে রাখিস, বাড়িতে। বি, সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে? CONH3 Cl2Cl এর কেন্দ্রীয় কোবাল্ট ধাতুর মুখ্য যোজ্যতা ও গৌণ যোজ্যতা কত হবে? মুখ্য যোজ্যতাকে বলে প্রাইমারি ভ্যালেন্সি, গৌণ যোজ্যতাকে বলা হয় কি? সেকেন্ডারি ভ্যালেন্সি। তো প্রাইমারি ভ্যালেন্সি আমরা কি করে বার করি? প্রাইমারি ভ্যালেন্সি মানে মুখ্য যোজ্যতা। প্রাইমারি ভ্যালেন্সি বার করা হয় ধাতুর জারণ সংখ্যার সাহায্যে। তাহলে কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা, তাহলে কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা যা হবে, ওর প্রাইমারি ভ্যালেন্সিও কি হবে? সেম হবে। মুখ্য যোজ্যতা কি হবে? সেম হবে। আচ্ছা, সেকেন্ডারি ভ্যালেন্সি नमस्ते, मैं सब्ज हूँ। मैं आपको संपूर्ण सब्सक्रिप्शन में गड़बड़ी के बारे में बताऊंगी। आपको पता भी नहीं चलता आपके अकाउंट से पैसा ऑटोमेटिकली कट जाता है। और कैसे हम वास्तव में मुफ्त इंटरनेट पर कब्जा कर सकते हैं। कंपनीज को मतलब नहीं है कि कंज्यूमर को अच्छा लगे या बुरा, Never torrent anything without VPN. बस उनका प्रॉफिट बनना जरूरी है। ऐसे ही हम और लोगों को भी चूना लगाएंगे और आगे बढ़ते जाएंगे। रिलायंस जियो के जो फाइबर प्लान्स आते हैं उनमें आपको मजबूर किया जाता है। इनकी ग्रोथ इतनी तेजी से हुई कि दे हैव रीच्ड 1 मिलियन न्यू होम यूजर्स इन जस्ट 100 डेज। लोगों को मजबूर कर सकते हैं कि वे आपको लगातार पैसे देते रहे। ट्रू कॉलर को भी ये बात पता है कि आपको दिक्कत होती है इससे, इसलिए उसको ऑफ करने के लिए आपको एक्स्ट्रा पे करना पड़ेगा। लेकिन अगर कंज्यूमर्स पर्सपेक्टिव से देखें, कस्टमर्स की साइकोलॉजी के साथ खेलो। इनका मन करेगा तो ये बंद कर देंगे, प्रोडक्ट आपका पेपर वेट बन के रह जाएगा। तो नुकसान भी बहुत हो रहा है। अब एक फ्री मूवी इलीगली डाउनलोड करने के लिए आपको कई तरह के पापड़ बेलने पड़ेंगे। Come up with an institutional mechanism to deal with this piracy. आप बिल्कुल सही सोच रहे हैं, इनसे भी पैसे बनाए जा सकते हैं। सिर्फ डिजिटल वर्ल्ड तक हमें नहीं रुकना है। There are lot of restrictions. इंटरनेट की दुनिया में फ्री वाले शुरुआती दिन बहुत अच्छे थे। I still remember the time when internet was free and it was fun time यार। सॉन्ग्स पीके पे जाके गाने डाउनलोड करना, इवन टॉरेंटिंग वाज वेरी इजी। लाइक इलीगली मूवीज़ फ्री में डाउनलोड कर पाते थे। मतलब इंटरनेट फ्री नहीं था, लेकिन इंटरनेट पे जो चीज़ें थी ना वो फ्री हुआ करती थी। pagalworld.com, उसका 3GP वाले वेबसाइट्स,
यू नो व्हाट आई एम टॉकिंग अबाउट। अनलिमिटेड गूगल फोटोज़ वाला टाइम कोई भूल नहीं सकता। इवन पूरे इंटरनेट पे एड्स भी बहुत कम आते थे। सब बहुत अच्छा चल रहा था हमारे लिए, मतलब कंज्यूमर्स के लिए, लेकिन फिर बिजनेस का क्या? पहला नियम, सबके लिए पहले एक समस्या पैदा करें, फिर उसे हल करके कमाई करें और फिर दोबारा हल करके और ज्यादा कमाएं। पैसा कमाना जरूरी है, अब भले ही उसमें कुछ समझौता करना पड़े, तो क्या हुआ, कमाना जरूरी है। It's computer viruses, except of course for the people who send them. And those criminals have now come up with a new way to hijack your computer and to fool you into paying them money. जैसे जैसे मार्केट बढ़ता गया वैसे वैसे एड्स बढ़ती गई और वायरसेस भी एट द सेम टाइम बढ़ते गए। A virus has been cautioned. Caution. A virus has been detected. A virus has been detected. और धीरे धीरे 10, 9, 8. अमेरिका के पास इलॉन मस्क है। भारत के पास कौन है? We think that space is very far. Actually, space is just 10 minutes away. The rocket takes only 10 to 15 minutes to go to space. उनके पास रॉकेट को हवा में कैच करने वाली SpaceX है। भारत के पास क्या है? Our vision statement is to build a health monitor for the planet, bring down the benefits of space down to Earth. अमेरिका ने पहला एस्ट्रोनॉट चांद पर भेजा, रशिया ने पहला इंसान स्पेस में, तो भारत स्पेस रेस में कहां पर है? अगर आपके मन में भी ऐसे सवाल आते हैं, then this video is for you. भारत में जब भी हम स्पेस के बारे में सोचते हैं तो हमारी आंखों के सामने आता है सिर्फ इसरो, लेकिन अब भारत की स्पेस इंडस्ट्री स्टार्टअप से भर चुकी है। 2020 में स्पेस सेक्टर प्राइवेट प्लेयर्स के लिए ओपन हो गया और अब भारत के अलग अलग कोनों में 200 से भी ज्यादा स्पेस स्टार्टअप्स हैं। आपका ऐसा कोई ना कोई दोस्त होगा जो कहता होगा कि भारत में इतनी गरीबी है तो भारत को स्पेस प्रोग्राम की क्या जरूरत, तो उसके मुंह पर ये वीडियो दे मारिए, क्योंकि इस आर्ग्यूमेंट का एक करारा जवाब आपको इस वीडियो में जरूर मिलने वाला है, वो भी डेटा के साथ। और ये स्टार्टअप्स भारत में नया रेवोल्यूशन ला सकते हैं, भारत की प्रॉब्लम्स को मिटा सकते हैं और तो और भारत को गरीबी से उठाकर एक अमीर देश बना सकते हैं। अगर आप मेरे जैसे स्पेस लवर्स हैं तो प्लीज इस वीडियो को एंड तक देखिए और नीचे कमेंट्स में आई लव स्पेस स्पैम कर दीजिए, ताकि हमें पता चले कि व्यूअर्स में से कितने लोग स्पेस के टॉपिक में इंटरेस्टेड हैं और हम ऐसे ही और वीडियोस in the description. चैप्टर 1, स्पेस में कितना पैसा है। कुछ समय पहले मैंने ट्विटर पर ये वीडियो देखा एंड आई वाज शॉक्ड, क्योंकि इस वीडियो में एक 20 फ्लोर्स की बिल्डिंग जितने बड़े सुपर हैवी बूस्टर को हवा में कैच किया जा रहा है ताकि वो रीयूज हो पाए। दिस इज ह्यूज, क्योंकि रॉकेट्स बिल्ड करना एक्सपेंसिव होता है और एक साल पहले तक हम कभी भी इतने बड़े साइज के रीयूजेबल रॉकेट्स नहीं बना पाए थे। ये वीडियो किसी चमत्कार से कम नहीं। जैसे नील आर्मस्ट्रॉन्ग की मून वॉक इतिहास में लिखी जाएगी, वैसे ही ये मोमेंट भी इतिहास में लिखा जाएगा। और आज इलॉन मस्क अमेरिकन एस्ट्रोनॉट्स को मार्स पर भेजने की बात कर रहे हैं, लेकिन इन सारी बातों में भारत कहां पर आता है? व्हाट इज इंडियाज रोल? यही जानने के लिए हमने कुछ इंडियन स्पेस स्टार्टअप फाउंडर से बात की और हमें पता चला कि स्पेस इंडस्ट्री भारत को अमीर बना सकती है, लेकिन उस तरह से नहीं जिस तरह से आप सोच रहे हो। ग्लोबल स्पेस इकोनॉमी $630 बिलियन का है और आने वाले 10 सालों में ये नंबर बढ़कर $1.8 ट्रिलियन होने वाला है, यानी मोर देन ट्रिपल। और आज भारत इस पूरे मार्केट का सिर्फ 2% ही कैप्चर कर पाया है। एंड वी नीड टू मूव फास्ट, क्योंकि स्पेस इंडस्ट्रॉय में एक नई ट्रेजर हंट शुरू हो चुकी है। ये है 16 साइकी, एक बड़ा मेटल रिच एस्ट्रॉइड। नासा ने 13 अक्टूबर 2023 को एक स्पेसक्राफ्ट इस एस्ट्रॉइड पर भेजा जो 2029 तक वहां पहुंचेगा। लेकिन क्यों? क्योंकि इस एस्ट्रॉइड की कीमत $10,000 क्वाड्रिलियन है। यस, सही सुना आपने, एक और उसके बाद 19 zeros। जो भी इस खजाने को लूटकर वापस पृथ्वी पर ला पाएगा वो पूरे यूनिवर्स का रिचेस्ट इंसान बनेगा। वेट, ये कहने में जितना आसान लगता है उतना है नहीं। यहाँ बहुत सारे चैलेंजेस हैं। चैलेंज नंबर 1, ये एस्ट्रॉइड है बहुत बड़ा, इसका रेडियस है कुछ 113 किलोमीटर का, तो इतना बड़ा एस्ट्रॉइड माइन कैसे करेंगे? चैलेंज नंबर 2, ये एस्ट्रॉइड है बहुत दूर, मार्स और जुपिटर के बीच जो एस्ट्रॉइड बेल्ट है वहां ये एस्ट्रॉइड है जहां तक आज तक कोई इंसान नहीं पहुंचा है।
चैलेंज नंबर 3, अल्टीमेटली अगर ये सारा माइन किया हुआ सामान वापस पृथ्वी पर नहीं लाया तो इस सारे पत्थरों का हम करेंगे क्या? आज रॉकेट्स की पेलोड को पृथ्वी से बाहर भेजने की फ्यूल कॉस्ट इतनी ज्यादा है कि हमें उस एस्ट्रॉइड का सामान पृथ्वी पर लाने में बहुत ज्यादा खर्चा होगा। एस्ट्रॉइड माइनिंग क्या होता है, इसके बारे में हमने ये वीडियो बनाया है। अगर आप इसे जानना चाहते हैं तो ये वीडियो जरूर देखिए। एस्ट्रॉइड माइनिंग में नॉट बी द आंसर इन आवर लाइफ टाइम, लेकिन एस्ट्रॉइड माइनिंग की लेवल तक पहुंचने के लिए बीच में जो स्टेप्स हमें लेने होंगे वो हमारे कई प्रॉब्लम सॉल्व कर सकते हैं। इस स्टोरी के बहाने 3 प्रॉब्लम सामने आए। 1, रॉकेट्स एक्सपेंसिव है। 2, फ्यूल एक्सपेंसिव है। 3, एप्लीकेशन प्रैक्टिकल नहीं है। और आज भारत के स्टार्टअप्स यही प्रॉब्लम सॉल्व कर रहे हैं। चलिए वन बाय वन समझते हैं कैसे। चैप्टर 2, स्पेस स्टार्टअप्स ऑफ इंडिया। 2020 में इंडियन नेशनल स्पेस प्रमोशन एंड ऑथराइजेशन सेंटर एस्टैब्लिश हुआ। इस एजेंसी का काम है इसरो और प्राइवेट स्टार्टअप्स के बीच एक ब्रिज का काम करना। Before there was only ISRO, there was only government sector doing it. The authorizing agency of India for space sector called INSPACE was just inaugurated 5 months before our launch. Today, with so many things happening after the space reforms, as we call it, new space policy has come up. INSPACE is opening up facilities all of them. They've made all the processes so quick. They made such a seamless experience to get the rocket to launch permissions. So the government has done an excellent job by creating all this framework in a very short period of time. If anyone wants to basically build a space tech business in India, there's never been an easier time. There's availability of capital. There's no risk on the regulatory front as of today, and the government is also waking up to being a customer. इंडियन स्पेस कंपनीज दो तरह की होती हैं। एक होती है ट्रेडिशनल कंपनीज जो इसरो के अलग-अलग कॉन्ट्रैक्ट कंप्लीट करती हैं, जैसे L&T की एरोस्पेस में जिन्होंने चंद्रयान 3 के कुछ पार्ट्स बनाए थे, गोदरेज एरोस्पेस जो इंजन्स और थ्रस्टर्स बनाते हैं, और टाटा कंसल्टिंग इंजीनियर्स। और दूसरी टाइप की कंपनीज है स्पेस स्टार्टअप्स। जब मैं छोटा था तो स्पेस में बहुत इंटरेस्टेड था, लेकिन नासा नॉन अमेरिकन को जॉब नहीं देता क्योंकि स्पेस एक काफी सेंसिटिव सब्जेक्ट होता है और इसरो में एंट्री मिलने जितना मैं स्मार्ट नहीं था, तो मेरे लिए ऑप्शंस ही नहीं थे। लेकिन ये वीडियो देखने वाले किसी भी टीनेजर के पास आज स्पेस सेक्टर में ऑप्शंस ही ऑप्शंस हैं। ये एक बहुत ही बड़ी बात है और इसी वजह से आज देश में 200 से ज्यादा स्पेस स्टार्टअप्स हैं। अगर आज रॉकेट्स एक्सपेंसिव हैं तो अग्निकुल कॉस्मोस ने दुनिया का सबसे पहला 3D प्रिंटेड रॉकेट लॉन्च किया है। अग्निबाण ने एक नहीं कई सारे रिकॉर्ड्स बनाए हैं, जैसे कि वर्ल्ड्स फर्स्ट फ्लाइट विद अ सिंगल पीस 3D प्रिंटेड इंजन, फर्स्ट एवर सेमी क्रायो इंजन लॉन्च ऑफ इंडिया, फर्स्ट एवर लॉन्च फ्रॉम अ प्राइवेट लॉन्च पैड इन इंडिया एंड मेनी मोर। यानी ये स्टार्टअप एक्सपेंसिव रॉकेट्स का प्रॉब्लम सॉल्व कर रहा है। दूसरा प्रॉब्लम है फ्यूल एक्सपेंसिव है। आज अगर एक रॉकेट को लॉन्च करना है तो उसे 11 किलोमीटर पर सेकंड की रफ्तार से उड़ना पड़ता है। 11 किलोमीटर पर सेकंड या फिर 40,000 किलोमीटर पर आवर। इसे एस्केप वेलोसिटी कहते हैं, जो हमें पृथ्वी के ग्रेविटी को मात देकर उड़ने के लिए रिक्वायर्ड मिनिमम स्पीड होता है। और इतना सारा स्पीड जनरेट करने के लिए खर्च होता है फ्यूल, बहुत सारा फ्यूल। एक मल्टी स्टेज रॉकेट में 60 to 70% फ्यूल बर्न आउट हो जाता है। एक रॉकेट का आधे से ज्यादा फ्यूल तो पृथ्वी के ऑर्बिट तक पहुंचने में ही खर्च हो जाता है। इसीलिए इलॉन मस्क भी चीपर और ज्यादा एफिशिएंट फ्यूल्स यूज कर रहे हैं, जैसे कि मीथेन। इलॉन मस्क अपने स्टारशिप में मीथेन का इस्तेमाल करते हैं जो ज्यादा एफिशिएंट होता है। वैसे ही भारत का बेलाट्रिक्स एरोस्पेस इको फ्रेंडली फ्यूल्स डेवलप कर रहा है। अर्क एक इलेक्ट्रिक प्रोपल्शन सिस्टम है, रुद्र एक ग्रीन ऑल्टरनेटिव और जल एक वाटर पावर्ड इलेक्ट्रिक प्रोपल्शन सिस्टम। हाउ कूल इज दैट? We wanted to replace much more expensive fuels like xenon with water. India launched Chandrayaan and we went to the south pole of the moon because we wanted to discover if there is any water over there. Do you think if we set up a base on the moon and if we use that water itself as fuel, that could make us go further and launch missions from there? That was the idea all along. So moon can be your launch pad for the next generation of satellites which you send off for deep space missions. We are ready for the future. जब फ्यूल सस्ता होगा तो पेलोड को अंतरिक्ष में भेजने की कॉस्ट कम होगी और जैसे कॉस्ट कम होगी वैसे हम स्पेस टूरिज्म की ओर बढ़ सकते हैं। What do you think? क्या आपको लगता है कि आपके लाइफ टाइम में आप स्पेस में ट्रैवल कर पाओगे? हमें कमेंट्स में जरूर बताइए। स्पेस टूरिज्म स्पेस का एक प्रैक्टिकल एप्लीकेशन है जिसमें स्काई रूट कमाल का काम कर रहा है। स्काई रूट स्पेस में जाने के लिए टैक्सी बनाना चाहता है। आज फ्लाइट बुक करना जितना आसान है उतना ही आसान एक रॉकेट बुक करना होना चाहिए। ये उनका मिशन है। They want to make open space for all by making space flight affordable, reliable and regular. We think that space is very far, but actually space is just 10 minutes away. Access to space becomes so affordable and so easy. Like just like we hop onto an aircraft and go to other place on Earth, hop onto a spacecraft or a rocket and then just get access to space. I stay in Mumbai and for me to reach Hyderabad it's like an hour-long flight. But if Skyroute's vision comes to life, then it will be just a 10-minute journey from here to space and it will take more time to reach Hyderabad than reaching space. दिसंबर 2020 में उन्होंने कलाम 5 बनाया जो एक सॉलिड फ्यूल्ड रॉकेट इंजन है। फिर बनाया धवन 1 जो भारत का पहला प्राइवेटली डेवलप्ड क्रायोजेनिक रॉकेट इंजन है। विक्रम सीरीज के रॉकेट्स कॉस्ट एफिशिएंट तरीके से पेलोड लो अर्थ ऑर्बिट में पहुंचाने का काम करते हैं। उनके ऐसे ही कंट्रीब्यूशन के लिए उन्हें 2022 में नेशनल टेक्नोलॉजी डे पर नेशनल अवार्ड भी मिला है। How can space be a manufacturing hub and what are the things that can be developed in space? One of the things which is free in space is microgravity.
right? So that means there is no gravity there. Like, once you are in orbit, it's like you can see like astronauts floating. So because of that, what happens is that the process of manufacturing changes. So there is no sedimentation, when there is gravity, when you manufacture something on Earth, right? There'll be like sedimentation, there'll be like, because of gravity, there'll be some effects, which will create like, some defects. You can actually print organs in space. When you 3D print them on ground, because of gravity, they'll be like, cannot be done the way you want. But then when it is in zero gravity, you can actually produce them the way you want it. That makes it more feasible to actually build organs in space. So you can actually choose your environment. Temperature environment, gravity environment, and then vacuum environment. So these creates new things which we cannot create, which are revolutionize pharmaceuticals, optical fibers, materials manufacturing, and things like that. In fact, there'll be a lot of economies which will be functioning beyond Earth. Like there'll be like probably factories in space producing materials which cannot be produced on Earth. ये सारी बातें सुनने के बाद I'm excited for 3 reasons. Reason number 1, भारत में अब सिर्फ इसरो नहीं और भी कई लोग हैं जो स्पेस सेक्टर में काम कर रहे हैं और हमें सेलिब्रेट करने के लिए और रीजंस दे रहे हैं. रीजन नंबर 2, वो सिर्फ एक ही फील्ड में नहीं अलग-अलग फील्ड्स में काम कर रहे हैं जिससे स्पेस इकोनॉमी को बूस्ट मिलेगा. रीजन नंबर 3, वो इंडियन यूथ के लिए एम्प्लॉयमेंट जनरेट कर रहे हैं जिन्हें स्पेस में इंटरेस्ट है और वो कुछ करके दिखाना चाहते हैं. उन्हें इन स्टार्टअप्स में स्कोप मिलता है. For the last 4 years, number of startups have become like from less than 10 to almost 200 startups, already employing close to 2,000 people in India. अगर आप ऐसे स्टार्टअप ज्वाइन करना चाहते हैं तो नीचे डिस्क्रिप्शन में मैंने अलग-अलग स्टार्टअप्स के लिंक्स इकट्ठा किए हैं. आप उन्हें देख सकते हैं. उनके प्रोजेक्ट्स के बारे में जानकर रेलेवेंट पोजीशंस के लिए अप्लाई भी कर सकते हैं. चैप्टर 3, मेकिंग इंडिया रिच. वीडियो की शुरुआत में मैंने आपसे प्रॉमिस किया था कि स्पेस भारत को रिच बना सकता है. क्यों और कैसे? क्योंकि हमारे पास अनलिमिटेड नेचुरल रिसोर्सेज नहीं, हमारे पास जो है उसी का बेहतर इस्तेमाल करना होगा. हमें सीखना होगा और एफिशिएंट बनना होगा. I'll explain. भारत हर साल $1.53 ट्रिलियन का नुकसान कर बैठता है. क्यों? क्योंकि हमारा एग्रीकल्चर ऑप्टिमाइज नहीं है. आज भी भारत का 70% पॉपुलेशन एग्रीकल्चर रिलेटेड काम करता है और 1.53 ट्रिलियन यानी हमारे जीडीपी का 1/3 से भी ज्यादा हम वेस्ट कर रहे हैं. क्योंकि हम आज भी किसानों को कौन सी फसल उगानी चाहिए, उनके सॉइल की हेल्थ क्या है, ग्राउंड वाटर की सिचुएशन क्या है, इन बातों पर डेटा नहीं दे पाते. सो एसेंशियली फार्मर्स आर टेकिंग ऑल दीज डिसीजंस इन द डार्क. नेचर इज अनप्रेडिक्टेबल और नेचर की हर बात प्रेडिक्ट कर पाना आसान नहीं है, लेकिन इसमें स्पेस हमारी मदद कर सकता है. पिक्सल एक ऐसा इंडियन स्टार्टअप है जो दुनिया का सबसे एडवांस्ड हाइपरस्पेक्ट्रल इमेजिंग सैटेलाइट सिस्टम लॉन्च कर रहा है. Our vision statement is to build a health monitor for the planet. What is hyperspectral? It's basically a way of capturing a lot more information than human eyes are able to see. Human eyes can only see things in 3 wavelengths of red, green, blue. Normal cameras can only do 3, or in some cases they can do about 4, 5 or 6. Hyperspectral captures 100 plus wavelengths of light, so you can see invisible things like methane leaks. Have you ever stopped to think about how much free storage Google is just giving out? Every time you sign up for a Gmail account, they give you 15 gigabytes of it completely for free. It doesn't sound like a lot until you realize there's almost 2 billion people with this 15 gigabytes of free storage, which means Google is now maintaining 30 billion gigabytes of storage free of charge to the world. And having to handle that and YouTube and Google Photos and everything else, has Google almost ever ran out of space? Is it? Yes. In the early days, Google relied on the Google File System, or GFS, one of its first large-scale storage solutions. GFS was designed to handle massive files, often several gigabytes or even terabytes in size, by distributing them across multiple machines. It was optimized for large read and write operations and built with fault tolerance in mind. But as Google's data needs skyrocketed, GFS eventually hit its limits. Enter Colossus, the next generation file system that took over where GFS left off, bringing improved scalability and efficiency. Alongside Colossus, Bigtable was introduced, Google's powerful distributed database system designed to handle structured data at an enormous scale. Together, these two systems became the backbone of Google's storage and infrastructure. However, not all data fits neatly into these systems. For more transactional and relational workloads, Google turned to Cloud Spanner. Cloud Spanner plays a critical role in handling a significant portion of Google's cloud-based storage, ensuring high availability and consistency across the globe. How Google stores this virtually unlimited amount of data onto Cloud Spanner is complicated, so hold on to your hats. Cloud Spanner is a globally distributed, strongly consistent, and relational database that combines the scalability of NoSQL systems with the transactional guarantees of traditional SQL databases. It replicates data across multiple geographically dispersed data centers using synchronous replication protocols, ensuring high availability and fault tolerance. At its core lies the TrueTime API, a globally synchronized clock to provide bounded time uncertainty. This mechanism allows Cloud Spanner to order transactions accurately across distributed nodes and maintain external consistency. Google's storage system doesn't just throw data into a single repository. Instead, it partitions data into smaller units called splits, which are distributed across servers in a shared architecture. This approach ensures load balancing and
enables horizontal scalability, allowing Google to efficiently manage vast amounts of data. However, handling transactions across multiple distributed servers presents significant challenges. In a distributed system, data is spread across numerous nodes, often located in different regions. When multiple transactions occur simultaneously, making sure that each one is executed in the correct order without conflicts becomes increasingly difficult. Inconsistencies can arise if one server processes a write operation while another reads outdated data, leading to race conditions, lost updates, or write skew. Introducing a breakthrough in quantum computing, the Majorana 1. A new approach that ignores the limitations of current models to combine the power of millions of potential qubits all working together. Xiaomi is the ultimate copycat. Don't believe me? Let me show you. This is an iPhone X and this is Xiaomi Mi 8. This is Apple TV and this is Xiaomi TV. But that's not it. There are a bunch of other products like the Xiaomi AirDots inspired by the AirPods, the Xiaomi router inspired by the Magic Trackpad, and they copied even the UI and the launch event. But even after being a follower, then Xiaomi overtook Apple and became the second largest smartphone manufacturer in the world with more than 685 million active users. Why? Because they offer all these products at a fraction of price. But how do they do it? Simple answer is, while Apple do years of research and hard work in figuring out what design will work, Xiaomi just use that output and spend a fraction of that effort to release similar products. But that's not the whole story. Over the past decade, they have gone from releasing copycat budget-friendly phones to producing a huge lineup that includes everything from wearables to smart home devices to even electric vehicles, often with a design language that could rival Apple and Samsung. This is the story of Xiaomi. Alright, so here's how we're going to structure this video. First, we're going to talk about why and how they started. Second, how they scaled and created their own identity. And finally, we'll explore Xiaomi's emerging ventures like proprietary chips and electric vehicles. But let's get started by going back in 2010, tracing where it all began in Beijing, China. This is Lei Jun. He's also called the Steve Jobs of China. He was a software engineer and spent around 2 decades leading a company named Kingsoft, which made a very successful version of Microsoft Office. Then, he resigned from Kingsoft as CEO in 2008 and joined UC Web as the chairman, which was a very well-known browser company. He admired Steve Jobs and Apple's focus on seamless design and user experience. However, he believed that Apple's premium pricing excluded a large portion of potential users, which is kind of true. So, his goal was to replicate Apple's product philosophy but make it affordable for the masses. And for this, he assembled a small team of 10 engineers to fill this gap in the market. At the time, smartphones were quickly becoming popular and essential. Apple launched their iPhone 4 and Samsung introduced their first Galaxy S smartphone.
but these flagship models from major brands were too expensive for many consumers. On the other hand, cheaper Chinese smartphones were unreliable and lacked good design and aesthetic appeal. Xiaomi set out to strike a balance. They decided to आज की इस वीडियो में मैं बनाऊंगा एक हॉरर गेम जिसमें होगा हॉरर एनवायरनमेंट, पैरानॉर्मल एक्टिविटीज एंड हॉरिफिक स्टोरी, जिसके लिए मैं यूज करूंगा Godot का, जो कि एक नॉर्मल सा गेम मेकिंग सॉफ्टवेयर है। बट शर्त ये है कि मुझे हॉरर गेम तो बनाना है, लेकिन मुझे किसी भूत का यूज नहीं करना है। क्या मतलब गेम भूत या तो होगा, लेकिन गेम में भूत नहीं होगा। तो क्या बिना भूत के हॉरर गेम बनाना पॉसिबल है? बिल्कुल है। तो जानने के लिए वीडियो को स्टार्ट करते हैं। शुरू में मैंने कोडिंग के लिए ChatGPT का यूज करा, बट प्रॉब्लम तो तब आई जब ChatGPT ने गलत कोड राइट करे। मींस आज की इस वीडियो में मैं AI का भी यूज नहीं करने वाला। बच गया तू। तो ये चैलेंज मुझे मेंटली डिस्टर्ब भी कर सकता है। ओके, तो ये है Godot का इंटरफेस, जो कि थोड़ा कॉम्प्लिकेटेड लग रहा है, बट आई गारंटीड इस वीडियो को एंड तक देखने के बाद आप अपना खुद का गेम बना सकोगे। What is this? Well, I'm not 100% sure, but it looks like it could be like a really old and hopefully really expensive coin. It's George III and Resolution and Adventure. Sailed from England, 1772. This is interesting. Resolution and Adventure were Captain Cook's ships. Okay, you know who he was? Was he the pirate from Peter Pan or something? Wrong dude. Okay. I was cleaning out my grandma's house and found it in one of the boxes. I had no idea that she was into like collecting things like that. Who knows where she got it? Like, I have no idea. I don't really have any use for the coin, or I figured maybe a couple bucks would be great. Captain Cook worked his way in the annals of history to be one of the greatest ship captains ever. This is the guy who discovered Hawaii. Wow. Islands all over the Pacific. He mapped them all out. He invented some really amazing mathematics that helped them navigate where they were going. Captain Cook was an amazing guy. Captain Cook was a naturally brilliant navigator. The maps he made of Newfoundland in the 1750s were so good, they were still using them in the 20th century. This has some relation to his world-famous voyages. There's some value here. It looks like maybe attached to a ribbon. Maybe it belonged to an officer for being on that journey. Cool. Okay, I'm definitely intrigued, but I don't know if this was made in 1772 or if they sell these in the gift shop in England right next to all the old ships. Okay? There's some odd things here. I mean, it's one of the most detailed medals I've ever seen from that time period. Wow. And that's why I'm thinking it's a lot newer than that, but there's that little chance it's something. Okay. How much you want for it? I'd be thrilled with 50 or 100 bucks. Can you wait around so I get someone to look at it? I'm really, really interested. Okay, I definitely have the time, so thanks. I'm gonna call the Rain Man of Coins. Okay. I should be able to get him down here in 15, 20 minutes, all right? Awesome, thank you very much. I started to see dollar signs when he was like really excited about it, pointing out all these awesome cool things about it. Yeah, I think the expert will let us know exactly what it is, what it's worth. I'm excited to hear what they have to say. It's a very interesting item. This is a Resolution and Adventure medal. This journey lasted 3 years, from 1772 to 1775. He went down past the bottom of the African continent. He circumnavigated the southern portion of South America. He went to Fiji, Tahiti, New Zealand, Easter Island. He went everywhere. Captain Cook is really one of the most important explorers in modern history. In his third journey, Captain Cook tried to capture a Hawaiian. They objected and murdered him, along with some of his top men. What do you think? This is really an historical item. They made 2,000 of these, but all of these went to Captain Cook, every single one of them, in a cask, and he carried them on his journey. Wow. He was to give them out to local chiefs as tokens of esteem. So, I mean, so when he would land it on an island, he would hand a few of these out, and, you know, everyone would ooh and ah, because a lot of these islands where he's landing at, the indigenous people haven't even discovered metalworking yet. Right. These would have been extremely interesting to the recipients. And so each one of these is pedigreed right back to Captain Cook. He handled every one of them. Whoa. There may have been some left over. This may have been one that was presented and then handed down generations or found in the soil.
All right, so did they ever restrike these? They struck the original batch. Certainly people have tried to counterfeit them by casting them later, but this is struck, and it has this loop on top, and all of them had that. Okay. But it's the real McCoy. This is... I mean, so that was struck in 1772? Absolutely. Oh. To hear Dave say this is from the 1700s is amazing. But the fact that this was actually in Captain Cook's hand, it's a real piece of history from one of the greatest explorers that ever lived. So what do you would think it would go for at an auction? This one's actually in pretty good condition. Very nice looking piece. Has some of the original lighter brassy color to it. To me, it's about a $7,500 to $8,500 item. That's amazing. $75 to $8,500 for that? Yes. Wow. Okay. Thank you very much. Congratulations. Thank you very much. Thank you. This was once owned and handled by Captain Cook, so it's far more than just a medal. It's an historical object with a fantastic pedigree, and collectors are willing to pay for that. Okay. Should have just gave you your 50 bucks. I think it's worth a couple more than 50 bucks. I feel like I should ask for what it's worth. So 7,500? No. You know what? I'm gonna give you $5,000 for it. Okay, you know why I'm gonna give you $5,000 for it? Why? Because you owe it to me. Why do I owe it to you? Because, remember, an hour ago, you wanted 50 bucks for it. Oh, yeah, that's true. It's, you just owe it to me because I just made you all this money. Well, I guess Think about it, think about it. Okay, if it wasn't for me, you would have, if you walked in any other place on the planet, they would have gave you your 50 bucks and they would have left. So I think $5,000 is a deal. Fair enough. Okay. Thank you. I'll beat you right over there. Thank you, sir. This is cool. I didn't know what I had walking in. When he told me that this is what I'm gonna give you, I was pretty happy with it. You must own really large chickens. No, I have no chickens. So what exactly is this? This is an elephant bird egg. Okay. I bought it for my business. I sell fossils and other natural history things. I thought you were going to say you sell eggs. I'm here at the pawn shop today to try to sell my elephant bird egg. I'm hoping to get $2,500 for the egg. I've had the egg for 15 years. I think it's about time that somebody else gets some enjoyment out of it. This is interesting. So I know a little bit about the elephant bird, or if it's even made out of eggshells. Okay. So if you don't mind, I do have a friend, he's a paleontologist. I have an actual elephant bird egg. We do have an actual elephant bird egg. It is a composite. Who knows how many different eggs this thing is made of. But there is some condition issues that I'd like to point out. All of these abrasions here, that's where the pieces didn't quite fit together. So rather than taking the time to find pieces that fit better, they just kind of ground them into place. That's really going to affect the value. So tell me, is it worth an elephant load of cash? I would appraise this egg $5,900, I think, is a fair appraisal of this specimen. I like your paleontologist. Okay. Thanks, appreciate it. Thank you. All right, so you want $2,500?